প্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে সেশন ফিজিওলজি এবং মেডিসিন নিয়ে আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন। এই আজকের 42nd বিসিএস প্রিপারেশনের আজকের এই পর্যায়ে সবাইকে আজকের সেশনের জন্য সাধুবাদ জানিয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের সেশন শুরু করতে চাই। খুব গুছানো এবং প্রাণবন্ত উপায়ে আমাদের আজকের টপিকটুকু আমরা সাজিয়েছি। আপনাদেরকে দিব আমরা গুছানো কিছু কথা এবং গুছানো কিছু। তো আমরা আমাদের আলোচনার শুরুতে আমরা আসলে ফিজিওলজি নিয়ে কথা বলবো, তারপরে আমরা মেডিসিন নিয়ে কথা বলবো, কিভাবে পরীক্ষায় প্রশ্ন এসছে সেগুলো আমরা দেখব। প্রশ্নের আলোকে এবং সিলেবাসের ভিত্তিতে আমরা আপনাদেরকে কিছু টপিক আপনাকে সাজিয়ে দিব, যাতে এই সংক্ষিপ্ত সময়ে আপনি যেন আপনাকে সুন্দর করে প্রিপেয়ার করতে পারেন এবং আত্মবিশ্বাসের একটা বেসলাইনে আপনি পৌঁছতে পারেন। তো চলেন আমরা চলে যাই ফিজিওলজি রিলেটেড আলোচনা এবং সিলেবাস এবং কোশ্চেন ডিসকাশন। চলেন যাই। প্রথমে ফিজিওলজি দেখেন। ফিজিওলজি থেকে অতীতে 25টি প্রশ্ন এসেছিল গত 39 বিসিএস এ। সেই প্রশ্নের আলোকে আমাদের আজকের টপিক, আজকের আয়োজনটা সাজানো। এর মধ্যে পিওর ফিজিওলজি থেকে প্রশ্ন আসছে 18টি, আর বায়োকেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে 7টি। এই বায়োকেমিস্ট্রি 7টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন ছিল বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট থেকে, আর ভিটামিনস মিনারেলস থেকে 3টি প্রশ্ন ছিল। তো এই ফিজিওলজি 18টি প্রশ্ন, অর্থাৎ এই আপনার যে টপিকগুলো আছে বায়োকেমিস্ট্রির যে টপিকগুলো, এগুলো আসলে ফিজিওলজিরই পার্ট। এই জন্য আলাদা করে বায়োকেমিস্ট্রি পড়তে হবে এমন নয়। ফিজিওলজি পড়লে বায়োকেমিস্ট্রি অংশটুকু আপনি ক্লিয়ার করতে পারবেন। বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট যে অংশটুকু, ভিটামিনস মিনারেলস, এটুকু ফিজিওলজিরই পার্ট। সুতরাং আমরা কিভাবে বায়োকেমিস্ট্রি বা অন্য কোনো টপিকে মুভ না করে এগুলো পারা যায়, আমরা সেগুলো দেখবো। প্রশ্ন দেখার আলোকে আমরা এগুলো সহজেই ক্লিয়ার করে নিব। তো আমরা যাই, কয়েকটা প্রশ্ন দেখি। প্রশ্নগুলো দেখেন। ফিজিওলজি বেসিক টিস্যু এর সিলেবাসটা কি? ইম্পর্টেন্ট টপিক। এখানে বেসিক টিস্যুর উপর স্পেশাল কোনো সিলেবাস দেয় নাই। ফিজিওলজি বেসিক টিস্যু বললে আপনার যতটুকু আপনার সেল, হিস্টোলজি, সাইটোলজি সম্পর্কিত আলোচনাকে বোঝায়। এখানে ইম্পর্টেন্ট কিছু টপিক হচ্ছে সেল সাইকেল, স্ট্রাকচার অফ সেল, ডিএনএ, আরএনএ, ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজম রেটিকুলাম, সাইটোস্কেলিটন এবং ডিএনএ, আরএনএ। তো এখান থেকে কিন্তু অতীতে কোনো প্রশ্ন আসেনি। আপনার 39 বিসিএস এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। এই বছরের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিএনএ, আরএনএ এর ফাংশন, তাদের স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে আপনার গোলজি অ্যাপারেটাস, আরেকটা হচ্ছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারেটাস, রাইবোজোম 3টি এবং ডিএনএ, আরএনএ, মোট 5টি টপিক আপনারা দেখে গেলেই হবে। তাদের ফাংশন আর ডিএনএ, আরএনএ স্ট্রাকচার, এই 5টা টপিক আপনারা দেখে গেলেই এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা কমন পাবেন। ব্লাড এবং সার্কুলেটরি সিস্টেম থেকে অতীতকালে 7টি প্রশ্ন এসেছিল। ব্লাড এবং সার্কুলেটরি সিস্টেম থেকে 39 বিসিএস এ 7টি প্রশ্ন আসছিল টোটাল। অর্থাৎ ব্লাড তো ব্লাড, হেমাটোলজি, সার্কুলেটরি সিস্টেম মানে হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সিবিএস যেটাকে বলি, হার্ট যেটাকে বলা হয়। এখান থেকে হেমোস্টেসিস, কোয়াগুলেশন অফ ব্লাড, কার্ডিয়াক সাইকেল, ইসিজি, ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, ফিজিওলজি অফ শক, রিজিওনাল সার্কুলেশন, এগুলো ছিল আমাদের সিলেবাসের পার্ট। তারপরে কার্ডিয়াক সাইকেল, ইসিজি, ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, ফিজিওলজি অফ শক, রিজিওনাল সার্কুলেশন। তো এখান থেকে আমাদের যে টপিকটুকু সমূহের আলোচনাটুকু হেমোস্টেসিসের বেসিক মেকানিজম পড়লেই চলবে। ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথের আপনার উপাদানগুলো কি কি, এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। কোয়াগুলেশন অফ ব্লাড, এখানে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথের ব্যাপারটা এখানে মূলত চলে আসে। মূলত ক্লটিং ফ্যাক্টর, 13টা ক্লটিং ফ্যাক্টর, এর মধ্যে কে ভিটামিন কে ডিপেন্ডেন্ট, কে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট, এবং কে আছে আপনার এর মধ্যে হিমোফিলিয়া হয় কারা ভাবে, এই সম্পর্কে জানতে হবে। এবং কারা লিভারে তৈরি হয়, কারা লিভারের বাইরে অন্যান্য সেল থেকে তৈরি হয়। এটা হচ্ছে কোয়াগুলেশন অফ ব্লাড বা ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে ধারণা। কার্ডিয়াক সাইকেল থেকে আপনাকে পড়তে হবে কার্ডিয়াক সাইকেলের আপনার টাইমিং গুলো, এট্রিয়াল সিস্টোলের টাইম কত, এট্রিয়াল ডায়াস্টোলের টাইম কত, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, এর মধ্যে প্রোটোডায়াস্টলিক ফেজ, র্যাপিড ফিলিং ফেজ, কোনটা টাইমিং কত, এবং হার্ট সাউন্ড গুলো কিভাবে কখন তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? হার্ট সাউন্ড গুলোর কোন টাইমে হার্ট সাউন্ড গুলো তৈরি হচ্ছে সে সম্পর্কে জানতে হবে। আপনার কার্ডিয়াক সাইকেলের সময় আপনাকে কার্ডিয়াক সাইকেলের এই সময়ের মধ্যে ইসিজির যে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এগুলো কখন কিভাবে তৈরি হচ্ছে, এইটা কার্ডিয়াক সাইকেল থেকে তাহলে জানতে হবে 3টা জিনিস। একটা হচ্ছে আপনার
বিভিন্ন সাইকেলের টাইমিং এর পর আপনাকে জানতে হবে সেখানে ইসিজির বিভিন্ন চেঞ্জ গুলো এবং হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড। ইসিজির মধ্যে আপনি যেহেতু উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করবেন, এই জন্য আপনাকে এমআই এবং তার সম্পর্কে জানলে চলবে। মায়োকার্ডিয়াল ইনফেকশন সম্পর্কে জানতে হবে, মায়োকার্ডিয়াল ইনফেকশন ইসিজি চিনতে হবে, একিউট করোনারি সিনড্রোম সম্পর্কে আপনার জানতে হবে, আপনার আনস্টেবল এনজাইনা, নন স্টেরিবিলিট এমআই, স্টেরিবিলিট এমআই। এছাড়া আরো অনেক কিছু আছে ইসিজির মধ্যে, এত কিছু জানার প্রয়োজন নেই। আর এটা জানতে পারেন এট্রিয়াল ফিব্রিলেশন ইসিজিতে কি পাওয়া যায়, এট্রিয়াল ফিব্রিলেশনে ইসিজিতে কি পাওয়া যায়। তবে একটা কথা কি, ইসিজি নরমাল বলা কিন্তু খুব কঠিন, ইসিজির নরমাল বলাটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আমাদেরকে ডক্টর সাবেরা আক্তার প্রশ্ন করেছেন ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট গুলোর একটু বলতেন, কনফিউশন। ধন্যবাদ ডক্টর সাবেরা আক্তার। ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 4 এবং ক্লটিং ফ্যাক্টর 13। ক্লটিং ফ্যাক্টর 4 এবং 13 কে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর বলা হয়। ক্লটিং ফ্যাক্টর 4 এর নামই হচ্ছে ক্যালসিয়াম আয়ন। মনে রাখবেন, ক্যালসিয়াম কিন্তু ক্লটিং ফ্যাক্টর নয়, বাট ক্যালসিয়াম আয়ন ক্লটিং ফ্যাক্টর। সো আর ফ্যাক্টর 13 এর অ্যাক্টিভেশন হওয়ার জন্য ক্যালসিয়াম কাজে লাগে, এই জন্য ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর বলা হয় দুইটাকে, ফ্যাক্টর 4 এবং ফ্যাক্টর 13। তো এখন আমরা যাই পরবর্তীতে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের মধ্যে থেকে আপনাকে ব্লাড প্রেশারের মধ্যে ঢুকলে অনেক কিছু চলে আসবে। এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা পার্ট। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আপনার ব্লাড প্রেশার ঢুকলে ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট কার উপর ডিপেন্ড করে? কার্ডিয়াক আউটপুটের আপনার কার্ডিয়াক আউটপুট বললে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম চলে আসে। তাহলে হার্ট রেটের ফ্যাক্টরগুলো কি কি, হার্ট রেট কিভাবে ইনক্রিজ করে, হার্ট রেট কখন কমে, এক্সারসাইজের উপর হার্ট রেটের ইফেক্ট, তারপর রেসপিরেশনের উপর হার্ট রেটের ইফেক্ট, রেসপিরেশন সময় ইন্সপিরেশনে কি হয়, জেবিপি বিপি দুটোই ফল করে, আর এক্সপিরেশনে জেবিপি বিপি দুটো রাইজ করে। কেউ একজন মনে হয় প্রশ্ন করলেন কোন এক টপিক থেকে, যদি কেউ প্রশ্ন করে থাকে হোস্ট এটা দিতে পারেন, যদি প্রশ্ন কেউ করে থাকে মাঝখানে। যাই হোক, সমস্যা নেই, আমরা আগায় যাই। এই ব্লাড প্রেশারের মধ্যে সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এদের ভ্যালু থেকে প্রশ্ন খুব একটা আসবে বলে মনে হয় না, কিন্তু ব্লাড প্রেশার রেগুলেটরি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার রেগুলেটরি ফ্যাক্টর যেমন একটা কার্ডিয়াক আউটপুট কি কি বিষয়ের উপর নির্ভর করে, কার্ডিয়াক আউটপুট ছেলেদের ক্ষেত্রে কেমন, মেয়েদের ক্ষেত্রে কেমন, কার্ডিয়াক আউটপুট আপনার পোস্টারের উপর কার্ডিয়াক আউটপুটের চেঞ্জটা কি, তারপরে আপনার কার্ডিয়াক আউটপুট যে সমস্ত ফ্যাক্টর মানে। স্যার একটা জিজ্ঞাসা ছিল আর কি। জি জি প্লিজ স্যার, এটা বিকালের ক্লাসের পরিবর্তে ক্লাস হচ্ছে নাকি এখন? বিকেলে যে মেডিসিনের একটা রিভিউ ক্লাসের কথা ছিল, এটা আলাদা, রিভিউ ক্লাসটা হবে। ও আচ্ছা, মেডিসিনের যে রিভিউ ক্লাসটা সেটা হবে, এটা আলাদা। এটা হচ্ছে অনলাইন ইউনিভার্সিটির প্রিশিডিউল টপিক। একটু সময় লেগেছে ওই যান্ত্রিক গোলযোগের কারণে, কানেক্ট হতে সময় লেগেছে। বিকালের মেডিসিন যে রিভিউ ক্লাসটা সেটা আলাদা। এখানে কি মেডিসিন এবং ফিজিওলজি বোথ পড়ানো হবে নাকি? হ্যাঁ, মেডিসিন এবং ফিজিওলজি বোথ। আমি একটা ফিজিওলজির উপর একটা রিভিউ দিব আর মেডিসিনের উপর একটা রিভিউ দিব, যাতে আপনার সামনের এই অল্প কয়েকদিনের মধ্যে এটা আপনি পুরোপুরি একটা কভার করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এরপরে ব্লাড প্রেশারের উপর কার্ডিয়াক আউটপুটের সাথে সম্পর্কিত হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আলাদা। এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে হার্ট রেট কে বাড়ায় কে কমায় এবং এরা নিজেরা কাদের উপর নির্ভর করছে। এরপরে পড়তে হবে এই আমাদের ব্লাড প্রেশারের রেগুলেশন, শর্ট টার্ম রেগুলেশন, ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন এবং লং টার্ম রেগুলেশন। শর্ট টার্ম রেগুলেশনের মধ্যে রেনিন এনজিওটেনসিন আসবে, কিন্তু যখন অ্যালডোস্টেরন চলে আসবে তখন নাম হয়ে যাবে লং টার্ম রেগুলেশন। সবাই ব্যাপারটা খেয়াল করবেন এবং এই ফ্যাক্টরগুলোর মেকানিজমটা এরো দিয়ে আমাদের শীটের মধ্যে আলোচনা করা আছে, বইয়ের মধ্যে আলোচনা করা আছে, আপনারা ভালো করে খেয়াল করবেন। এরপরে কার্ডিয়াক আউটপুট, এই কার্ডিয়াক আউটপুটটা ব্লাড প্রেশারের মধ্যে ঢুকে যাবে, আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। ফিজিওলজি অফ শক খুবই ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট ফিজিওলজি অফ শক, আপনাকে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো ফিজিওলজি অফ শক খুব ভালো করে আপনি খেয়াল করবেন, খুব ভালো করে আপনি পড়বেন ফিজিওলজি অফ শক। ফিজিওলজি অফ শক, শকে কি কি চেঞ্জ হয় আমাদের বডিতে এবং শকের টাইপস গুলো, 4 টাইপের শক আছে। হাইপোভলিমিক শক, যেই শকে বডি থেকে ফ্লুইড লস হয়ে যায় তাকে আমরা হাইপোভলিমিক শক বলছি। তারপরে অবস্ট্রাকটিভ শক, হার্টের উপর প্রেসার দিয়ে রাখছে, যেমন টেনশন নিউমোথোরাক্স, এত বেশি নিউমোথোরাক্স হচ্ছে, চাপ দিয়ে হার্টকে ব্লক করে রাখছে, হার্ট করতে পারছে না, কার্ডিয়াক ট্যাম্পোনাক্ট। এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক, সেপটিক শকে হয় ডিস্ট্রিবিউটিভ শক। তারপরে আপনার নিউরোজেনিক শক, স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিলে স্পাইনাল কর্ড আমাদের বডির যে ক্যাপিলারি গুলো আছে, ক্যাপিলারি গুলোকে ডরমেন্ট করে রাখে,
তো স্পাইনাল যদি ব্লক হয়ে যায় ক্যাপিলারি গুলা ডরমেন্ট থাকবে না, ক্যাপিলারি গুলা অ্যাক্টিভ হয়ে যাবে, ফলে সেন্ট্রাল ব্লাড গুলা পেরিফেরিতে চলে যাবে এবং সেন্ট্রাল অর্গান আপনার ব্লাড গুলা রিডিস্ট্রিবিউশন হয়ে শকে ভুগবে। এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ বা নিউরোজেনিক শক। তো এই শকের ক্লাসিফিকেশন থেকে পরীক্ষা প্রশ্ন এসছে, শক থেকে পরীক্ষা প্রশ্ন এসছে, কারণ শকের পেশেন্ট গুলা উপজেলা হেলথ কমপ্লেক্সে মাঝে মাঝে আসে। এই পেশেন্ট গুলাকে একটু ফ্লুইড রিসাসিটেশন, এই পেশেন্ট গুলাকে একটু কনসাস মানে ডিলিং পেশেন্ট গুলা লাইফ সেভ করে দিতে পারে। এই জন্য শক থেকে স্যারদের প্রশ্ন দেওয়ার একটা প্রবণতা পারে। রিজিওনাল সার্কুলেশনের মধ্যে গতবার একটা প্রশ্ন এসেছিল, আমরা একটু পরে প্রশ্ন আপনাদের দেখাবো। রিজিওনাল সার্কুলেশন থেকে প্রশ্নটা ছিল যে আমাদের মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স কোনটা, পেরিফেরাল রেজিস্ট্যান্সের মেইন সিট কোনটা। পেরিফেরাল রেজিস্ট্যান্সের মেইন সাইট বা সিট হচ্ছে আর্টারিওল। তো এবার প্রশ্ন আসবে নিম্নের কোনটা এক্সচেঞ্জ ভেসেল, নিম্নের কোনটা এক্সচেঞ্জ ভেসেল, অথবা ক্যাপিলারির মধ্যে কোন কোন ক্যাপিলারিতে সাইনোসয়েড থাকে, কোন কোন ক্যাপিলারিতে ফেনেস্ট্রা থাকে, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কারা, মানে ছিদ্রযুক্ত ক্যাপিলারি কারা। তো এই ধরনের প্রশ্ন এবার আসতে পারে রিজিওনাল সার্কুলেশন থেকে। আপনারা এইটুকু সম্পর্কে খুব ভালো ধারণা নেবেন। আমরা আপনাকে একটু প্রশ্ন দেখাই। গতবার ব্লাড এবং কার্ডিওলজি থেকে প্রশ্ন আসছিল মোট 7টা প্লাস একটা, ব্লাড থেকে পিওরলি প্রশ্ন আসছে 7টা, আর কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে প্রশ্ন আসছে একটা। তো আমরা যাই ব্লাড গ্রুপ অ্যান্টিজেনস। আর ব্লাড গ্রুপ অ্যান্টিজেন থেকে প্রশ্ন আসছে, খুব সিম্পল একটা প্রশ্ন, আরবিসির উপরে থাকে, এটা খুব সিম্পল একটা প্রশ্ন। ব্লাড গ্রুপ অ্যান্টিজেন খুব সিম্পল একটা প্রশ্ন, সবাই পেরেছেন আমি জানি, সবাই পারা উচিত। এরপরে প্রশ্ন দেখেন, মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স, যেটা আমরা আপনাকে দেখাতে চেয়েছিলাম, আচ্ছা আর্টারিয়াল হবে আনসার। এরপরে দেখেন ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস মে ডেভেলপ হোয়েন, ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস কখনো, এটাও একটা আপনার থেকে প্রশ্ন আসছে, আরবিসি থেকে প্রশ্ন আসছে, যখন আরএস নেগেটিভ মাদার আরএস পজিটিভ ফিটাস ক্যারি করে তখন ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়। এরপরে দেখেন ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, দেখেন আমাদের সিলেবাসের মধ্যে কোথাও কিন্তু ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন কথাটা নাই, তারপরে ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন থেকে প্রশ্ন আসছে। এটা আপনার ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন আপনাকে পড়ে যেতে হবে, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন আর আপনার মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, দুটোই আপনি পড়ে যাবেন, ঠিক আছে। এরপরে দেখেন আপনাকে পড়তে হবে, দেখেন একটা প্রশ্ন আরবিসির কন্টেন্ট সম্পর্কে আসছে, হিমোগ্লোবিনে কতটুকু, নর্মোব্লাস্টে কতটুকু থাকে, মানে হিমোগ্লোবিন থাকে, একটা নর্মোব্লাস্টের মধ্যে হিমোগ্লোবিন কন্টেন্ট কতটুকু। বইয়ে সব জায়গায় আপনি পড়েছেন 29 পিকোগ্রাম, বিসিএস এ এটা 30 পিকোগ্রাম আনসার দেওয়ার কথা, 30 পিকোগ্রাম যেটা কাছাকাছি হবে সেটাই আনসার। অনেকে 25 পিকোগ্রামের পক্ষে মত দিয়েছেন, কিন্তু 25 তো তার সাথে 4 ডিফারেন্স, 30 তো খুব কাছাকাছি। তবে একটা বইতে 30 পিকোগ্রাম লেখা আছে, 30 পিকোগ্রাম একটা বইতে লেখা আছে, ওখান থেকে প্রশ্নটা হয়েছে। তো মনে রাখবেন আপনি যেটুকু জানেন সেটুকু ফার্নিশ করার প্রয়োজন নেই, যেটুকু জানেন তার কাছাকাছি আনসার গুলো আপনি দিয়ে দিবেন, কারণ মেডিকেলের বইগুলো এক একজন রাইটার লেখে, যেহেতু এক একজন রাইটার লেখে সেহেতু এখানে আপনার কোনো একটা বইতে একটু ইনফরমেশনের ডিজিটের হেরফের হতেই পারে, তাই যেটা আপনি জানেন তার ডিজিটের হেরফের অত বেশি হবে না, অত বেশি হবে না। হ্যালো, হ্যাঁ প্রিয় হুমায়ুন কবির, আপনি বলেন। স্যার একটা কোশ্চেন থেকে একটা জানার বিষয় ছিল স্যার, এই কোশ্চেনটা হলো অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন কন্টেন্ট ইন লেট নর্মোব্লাস্ট 35 20 25 পিকোগ্রাম দেওয়া আছে অপশন। তো লেট নর্মোব্লাস্ট বলতে কি এটা নরমাল সেলই বোঝাইছে নাকি নর্মোব্লাস্ট বলতে কি নরমাল সেলই নাকি? হ্যাঁ নরমাল বলতে নরমাল সেলই বোঝাইছে, নরমাল আরবিসি, নরমাল আরবিসি যে রেটিকুলোসাইট হয়ে যাবে এখন এই মুহূর্তে বোঝাইছে আর কি। মানে কথাটা দ্বারা অনেক সময় কনফিউজ হওয়ার সম্ভাবনা থাকে, লেট নর্মোব্লাস্ট এরকম কনফিউজ হওয়ার সম্ভাবনা এখানে নাই আসলে, কারণ আপনি যদি আরবিসির লাইফ সাইকেলটা দেখেন, লাইফ সাইকেলের লাস্টের দিকে লেট নর্মোব্লাস্ট আছে, তারপরে রেটিকুলোসাইট, তারপরে আরবিসি, মানে পিওর ইরেথ্রোসাইট আছে। আপনি একবার জাস্ট খেয়াল করলেই হবে ওইটা, মানে আরবিসির যে লাইফ সাইকেল, আমাদের যেহেতু সিলেবাসে আরবিসির লাইফ সাইকেলের কথা বা ওই টাইপের আলোচনা নাই, এই জন্য ওগুলোকে দেখানো হয়নি, তাই হয়তো আপনি অনেকদিন ওই বেসিক টপিকের টাচের বাইরে তো ওটুকু হয়তো ভুলে গেছেন। কিন্তু আরবিসির লাইফ সাইকেলে আপনার লেট নর্মোব্লাস্ট একটা ফেজ আছে, এরপরেই হবে রেটিকুলোসাইট, তারপরে হচ্ছে ইরেথ্রোসাইট, বুঝতে পারছেন? স্যার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কোন স্টেজে আরবিসি হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, মানে আরবিসি নষ্ট হয়ে যায় না কোন স্টেজে, এটা এখানে আপনার যে প্রশ্নটা আছে যে আরবিসি বা আমাদের কোন স্টেজে নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, নিউক্লিয়াস। জি স্যার। হ্যাঁ এই প্রশ্নের উত্তরে দুই জায়গায় দুই রকম। আমি যেহেতু এখন ফিজিওলজি নিয়ে কথা বলছি, ফিজিওলজিতে বলা হচ্ছে যে ইরেথ্রোসাইট নিউক্লিয়েটেড, কিন্তু ডেভিডসনে বলা আছে ইরেথ্রোসাইট নন নিউক্লিয়েটেড। এখন পরীক্ষা আসলে আপনি কি দিবেন, তাই না? এটা একটা কনফিউশন না? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি,
একটা চমৎকার টপিক আপনি আলোচনা করে চলেছেন। এই একটা টপিকের মধ্যে অনেকের কনফিউশন ক্লিয়ার হবে, এটা একটা দরকার ছিল। মনে রাখবেন যে ফিজিওলজি যে বইটা আছে সেই ফিজিওলজি বইয়ের যে তথ্যটুকু এটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কারণ রেটিকুলোসাইট নিউক্লিয়াস আছে রেটিকুলোসাইটের মধ্যে, এটা এস্টাবলিশড। ঠিক আছে? জি স্যার। ডেভিডসনের তত্ত্বটা কি হবে তাহলে? ডেভিডসন থেকে শুধু ক্লিনিক্যাল প্রশ্ন হবে। ডেভিডসনের যে বেসিক টুকু আছে সেই বেসিক টুকু থেকে স্যারেরা প্রশ্ন করবে না। ডেভিডসনের বেসিক টুকু স্কিপ করে গিয়ে ক্লিনিক্যাল প্রশ্নগুলো করবে। ডেভিডসন থেকে মেইনলি ক্লিনিক্যাল প্রশ্নটাই হবে, আর ফিজিওলজি থেকে বেসিক প্রশ্ন হবে। এবং যারা এখনো প্রফেসর আছেন, মেডিসিনের বিশেষজ্ঞ স্যাররা আছেন, তারা এটা জানেন এবং বলেন যে ইরিথ্রোসাইট নিউক্লিয়েটেড। হুমায়ুন কবির, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন উইথ আস। ডক্টর আরশাদ হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছে, আরশাদকে অভিনন্দন জানাই, শুভাগমন জানাই। তো প্রশ্ন নম্বর 6, দ্য টিস্যু ম্যাক্রোফেজ ইজ ডিরাইভড ফ্রম। এটা তো সহজ প্রশ্ন, সবাই জানেন টিস্যু ম্যাক্রোফেজ কই থেকে আসে। ম্যাক্রোফেজ মনোসাইট হিসেবে সার্কুলেশন আসে প্রথমে, সার্কুলেশন থেকে আমাদের ব্লাড ভেসেল থেকে যখন ম্যাক্রোফেজটা বের হয়ে যায়, গেলে মনোসাইটটা বের হয়ে গেলে তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ গুলো এক একটা টিস্যুতে এক এক রকম হয়। কোন টিস্যুতে ম্যাক্রোফেজের নাম ধারণ করে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, কোন জায়গায় অস্টিওক্লাস্ট, কোন জায়গায় কুপার সেল, কোন জায়গায় নিউরোগ্লিয়া। তো এখন আমরা যাই আমাদের পরবর্তী আরো একটি প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা সরাসরি কিন্তু এভাবে নাই বইতে, প্রশ্নটা দিচ্ছে কি বেসিক থেকে। তো আপনি যতই পড়ে যান হেমাটোলজি, ব্লাড, আনসার, এই প্রশ্নগুলো বেসিক থেকে প্রশ্ন। সেই জন্য আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সম্পর্কে আপনাকে হালকা একটু তার টাচ নিতে হবে। এরা কোথায় তৈরি হয়, কোথায় ধ্বংস হয়, এবং এদের লাইফ সাইকেল বা লাইফ স্প্যান সম্পর্কে একটু ধারণা আপনাকে নিয়ে যেতে হবে। এরপরে আসেন 7 নম্বর প্রশ্ন, দ্য ক্লিনিক্যাল সায়ানোসিস ইজ ডিউ টু। সায়ানোসিস কথাটা বললে আপনার চলে আসবে সায়ানোসিস মানে নীল হয়ে যাওয়া, সায়ানোসিস মানে নীলে নীলাভ হয়ে যাওয়া, মানে বেদনার বিষয়ে কেউ নীল হয়ে যায়, ঠোঁটগুলা নীল হয়ে যাওয়া, নেজাল যে এইটা আছে টিপ অফ নোজ, এটা নীল হয়ে যাওয়া, ইয়ার লোবিউল নীল হয়ে যাওয়া, হাত পা নীল হয়ে যাওয়া। কখন হয়? হচ্ছে আমাদের বডিতে এই ফিটাল হিমোগ্লোবিন থাকলে হতে পারে। রেডিউসড হিমোগ্লোবিন থাকলেই হবে এমন নয়। হিমোগ্লোবিন যদি এট এ টাইম কোনো একটা ব্যক্তির হিমোগ্লোবিন যাই থাকুক না কেন, হঠাৎ করে যদি সেটা 5-এর কম নেমে যায়, 5 গ্রাম পার ডেসিলিটার কম নেমে যায়, মনে করেন আপনার হিমোগ্লোবিন আছে 18, আপনার 13 হলে আপনি সাইনাস হতে পারে। আপনার হিমোগ্লোবিন আছে 10, আপনার 5 হলে আপনার সাইনাস হতে পারে। কিন্তু বর্ডারলাইন হিমোগ্লোবিন যা আছে সেই বর্ডারলাইনের সাপেক্ষে আপনার যেটা স্ট্যান্ডার্ড, হঠাৎ করে যদি 5 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন নেমে যায়, তখন আপনার শরীরে সাইনাসিস ডেভেলপ করতে। এই জন্য রেডিউস হিমোগ্লোবিন আমরা ট্রু দিতে পারিনি। ফিটাল হিমোগ্লোবিন থাকলে সেখানে আপনার অক্সিজেন ঘুরবে, কিন্তু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারবে না, কারণ ফিটাল হিমোগ্লোবিনটার সাথে 2-3 ডিপিজির একটা খুব ক্লোজ একটা প্রিয় সম্পর্ক আছে। আমরা যাব কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে একটা প্রশ্ন এসেছিল, at which of the following phase of cardiac cycle does the atrioventricular valve open? আমরা বলেছিলাম আপনাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কার্ডিয়াক সাইকেল সম্পর্কে আপনাকে জানতেই হবে, আপনাকে মনে রাখতেই হবে, স্বাধীনতা আপনাকে পারতেই হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে? এরপরে ব্লাড প্রেশার। এই দুটো টপিক যদি আপনি পড়ে যান, তারপরে আপনি ঠকবেন না, আপনি হেরে আসবেন না, আপনি ফিরে যাবেন না, আপনার দুটি হাত খালি থাকবে না, আপনি দুটি হাত দুই হস্ত ভরা থাকবে। তো আমরা পরের টপিকে একটু যাব, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম দেখেন লাং ফাংশন টেস্ট, মেকানিজম অফ রিদমিক ব্রিদিং, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারিজ, তারপরে রেগুলেশন অফ রেসপিরেশন, আর সাইনোসিস এবং হাইপোক্সিয়া। সাইনোসিসের একটা প্রশ্ন আগের ইয়েতে দেওয়া হয়ে গেছে, কারণ মিক্স ছিল, অনেকেই মনে করছেন ওটা ব্লাড সিস্টেমের পার্ট, আবার কেউ কেউ মনে করে রেসপিরেটরি সিস্টেমের পার্ট। তো আমরা যদি রেসপিরেটরি সিস্টেমের এই অংশটুকু খেয়াল করি ভালো করে, এর মধ্যে আপনাকে যেগুলো পড়তে হবে তার নাম হচ্ছে লাং ফাংশন টেস্ট। লাং ফাংশন টেস্ট করবেন, কি কি ফ্যাক্টর লাং সিনথেসিস করে। লাং অ্যালভিওলাস টাইপ 2 নিউমোসাইট থেকে, অ্যালভিওলাসের টাইপ 2 নিউমোসাইট থেকে সারফেক্টেন্ট রিলিজ হয়, এই কথাটা মনে রাখতে হবে। কিছু কিছু সাবস্টেন্স আছে লাং সিক্রেট করে এবং সাবস্টেন্স গুলো লাং এলিমিনেট করে। কিছু কিছু সাবস্টেন্স লাং সিক্রেট করে, লাং তাকে ইউজ করে। কিছু কিছু সাবস্টেন্স আছে লাং শুধু সিক্রেট করে। সারফেক্টেন্ট হচ্ছে সেই পদার্থ লাং সিক্রেট করে, লাং তাকে ইউজ করে। বুঝতে পেরেছেন? তো এরপরে আপনার লাং ফাংশন টেস্টের মধ্যে আপনার স্পাইরোমেট্রি সম্পর্কে প্রশ্ন আসার চান্স বেশি।
লাংয়ের ভলিউম এবং ক্যাপাসিটি। তাহলে লাং ফাংশন টেস্ট থেকে 3 দিকে আপনি তাকাবেন। 1 নম্বর হচ্ছে লাংয়ের সিনথেটিক ফাংশন, 2 নম্বর হচ্ছে লাংয়ের স্পাইরোমেট্রিক অ্যানালাইসিস, 3 নম্বর হচ্ছে লাংয়ের ফাংশন, ভলিউম এবং ক্যাপাসিটি। তো লাংয়ের ভলিউম ক্যাপাসিটি নিয়ে আমি দুটো কথা বলে ফেলি। একটা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম হচ্ছে 500 ml। যেই ভলিউমটুকু আপনি প্রতি ব্রেথে ইনহেল করছেন অথবা এক্সহেল করছেন তাকে বলা হচ্ছে লাংয়ের টাইডাল ভলিউম। আর টাইডাল ভলিউমের পরে আপনি যদি কোনো কিছু ইনটেক করেন জোর করে তাকে বলে ইন্সপিরেটরি, ফোর্সড ইন্সপিরেটরি ভলিউম বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। বুঝতে পারছেন? তো এই ফোর্স ইন্সপিরেটরি ভলিউমটুকু আপনাকে রিকোয়েস্ট করার পর আপনি ইন্সপায়ার করছেন। তাহলে এই আগের যে টাইডাল ভলিউমটুকু আপনি নরমালি নিচ্ছেন তার সাথে রিকোয়েস্ট করার পর আপনি নিচ্ছেন, দুটাকে একসাথে কি বলে? হাইয়েস্ট ক্যাপাসিটি অফ ইন্সপিরেশন। এজন্য কি বলা হয়? ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইকুয়াল টু টাইডাল ভলিউম ইনটু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এখন আসেন, এখন ইন্সপিরেশন শেষ, 3500 এর বেশি আপনি আর ইন্সপায়ার করতে পারবেন না। এখন আপনার এক্সপিরেশনের পালা। প্রথমে যেটুকু বাতাস আপনি বের করে ফেলবেন 500 ml, তার নাম হচ্ছে টাইডাল ভলিউম। আবার এরপরে যদি আপনাকে রিকোয়েস্ট করা হয় আরো বের করেন, আপনি আর 1100 ml বের করতে পারবেন। একে বলে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম। তো ফোর্সড এক্সপিরেটরি ভলিউমটুকু আপনি কিন্তু রিকোয়েস্ট করার পর বের করছেন। নরমালি কিন্তু এটা লাংসে থাকছে, তার মানে কি এটা লাংসের রেসিডুয়াল ক্যাপাসিটির সাথে রেসিডুয়াল ভলিউমের সাথে যাচ্ছে না। রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1200 ml। আপনি যাকে যাই বলা হোক না কেন আপনি লাংস থেকে 1200 ml বের করতে পারবেন না। তো 1200 ml প্লাস আপনার যেটুকু আপনাকে রিকোয়েস্ট করার পর বের করবেন, এই দুটোকে একসাথে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অর্থাৎ আপনি নিজে বের করতে পারবেন না, কিন্তু রিকোয়েস্ট করার পর আপনি বের করতে পারবেন। তাই দুটার নাম হয়েছে রেসিডুয়াল ভলিউম প্লাস ফোর্সড এক্সপিরেটরি ভলিউমকে একসাথে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। সবগুলো ক্যাপাসিটিকে যোগ করলে তার নাম হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এবার যে কোনো একটা ক্যাপাসিটি বা ভলিউম থেকে প্রশ্ন আসতে পারে। এর আগের বার আসছিল টাইডাল ভলিউম কত। এরপরে যদি আপনি রেসিডুয়াল ভলিউমটা বাদ দেন, বাকিটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি, কারণ এরা চেঞ্জ হয়। রেসিডুয়াল ভলিউম কখনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট রাশিটাকে, কনস্ট্যান্ট অংশটাকে যদি বাদ দেন, বাকি যা থাকে তার নাম হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ভাইটাল ক্যাপাসিটি। এই ভাইটাল ক্যাপাসিটি এবং ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি বা ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি এর সাথে যদি আপনি FEV1 ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, আমরা যে ব্রেথটা ইনহেল করছি 500 ml, ব্রেথটা এক্সহেল করছি 500 ml, এটা কতটুকু সময়ের মধ্যে ইনহেল করি 3 সেকেন্ড, ইনহেল করি আপনার 2 সেকেন্ড, আর এক্সহেল করি 3 সেকেন্ডে। এই যে ইনহেল করলাম এক্সহেল করলাম, এক্সহেলের ফার্স্ট সেকেন্ডে কতটুকু এক্সহেল করি? ফার্স্ট সেকেন্ডে আমরা 80% থেকে 83% এক্সহেল করে ফেলি। ওই ফার্স্টের সেকেন্ডে যে এইটুকু এক্সহেল করি তাকে বলে FEV1। FEV1 আর ভাইটাল ক্যাপাসিটির রেশিওর উপর অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এবং রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ ডিপেন্ডেন্ট। তো লাং ফাংশন টেস্ট থেকে আমরা সিনথেটিক ফাংশন জানবো লাংসের, আমরা লাংসের জানবো হচ্ছে লাংসের আপনার স্পাইরোমেট্রিক অ্যানালাইসিস, লাংসের ভলিউম এবং আপনার ক্যাপাসিটি সম্পর্কে জানবো। এখান থেকে আমাদের অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এবং রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজে কিভাবে পার্থক্য করতে হয় সেটা আমরা জেনে ফেলবো। রিদমিক ব্রিদিং এর মেকানিজমটা ইম্পর্টেন্ট, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মনে রাখবেন আমাদের বডিতে নাক দিয়ে আমরা যে বাতাসটুকু নিচ্ছি সেখানে 0.21 বা 21% অক্সিজেন থাকে। এই 21% অক্সিজেনটা লাংস থেকে টিস্যুতে যায় দুই উপায়ে। কয় উপায়ে? দুই উপায়ে। আপনি জানেন অক্সিজেন হিমোগ্লোবিন ফর্মে যায়, আরেকটা হচ্ছে ডিজলভ ফর্মে যায়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, অক্সিজেন যাওয়ার পর সেলের ভিতরে ঢুকলো, সেলের ভিতরে ঢুকে কার্বোহাইড্রেটকে ভেঙে চুরে ভেঙে গুঁড়ো করলো, ওখান থেকে সে বের হয়ে আসবে তিনটা উপায়। একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড ফর্মে 7% কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে। দ্বিতীয় হচ্ছে আপনার কার্বামিনো কম্পাউন্ড ফর্মে 23% বের হয়ে আসে। 23% না, কেউ 23% বলে, কেউ 27% বলে, কেউ 25% বলে। আর বাইকার্বনেট ফর্মে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট ফর্মে মেজর পোর্শন 60 থেকে 65% বের হয়ে আসে। এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়ার সম্পর্কে ডিপ আলোচনা। এরপরে আপনার বিভিন্ন এই প্রেসার চেঞ্জগুলো আপনি দেখতে পারেন, কখন কোথায় কতটুকু পার্শিয়াল প্রেসার অক্সিজেন কতটুকু থাকে। অ্যাটমসফিয়ার থেকে 104, অ্যালভিওলাসের মধ্যে থাকে আপনার 40। এই 54 ডিফারেন্সের কারণে হচ্ছে আপনার যাচ্ছে। তারপরে এখান থেকে আমাদের ক্যাপিলারিতে কত, টিস্যু স্পেসে কত, সেলের ভিতরে কত, 23 মিলিমিটার মার্কারি। এটুকু জানতে পারেন। রেগুলেশন অফ রেসপিরেশন আপনি
জানতে পারেন একটা স্টার, সায়ানোসিস এবং হাইপোক্সিয়া, ইনফিনিটি স্টার। লাং ফাংশন টেস্ট, অক্সিজেন কার্বন অক্সাইড ক্যারিজ, সায়ানোসিস, হাইপোক্সিয়া, ইনফিনিটি স্টার। পরীক্ষা প্রশ্ন আসার মতো টপিক এই তিনটা। আমরা এখন যাব দ্য ভ্যালু অফ লাং টাইডাল ভলিউম ইজ। টাইডাল ভলিউমের ভ্যালু কত সবাই বলেন? 500 ml। সবাই জানেন লাং টাইডাল ভলিউমের ভ্যালু কত? 500 ml। তো সহজ একটা প্রশ্ন। তাহলে এবার যদি প্রশ্ন আসে যে লাংয়ের ইন্সপিরেটরি ক্যাপাসিটি কত, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। আপনি পারবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই পারবেন। এখন আসি আমরা পরবর্তী টপিক, পরবর্তী যে ইতে ডাইজেশন, মেটাবলিজম, নিউট্রিশন। আলাদা করে কোনো টপিকের নাম লেখা নাই বলে আমরা কয়েকটা টপিক আপনাদের সামনে উপস্থাপন করেছি। ফিজিওলজি অফ স্টমাক, ইন্টেস্টাইন, লিভার, গলব্লাডার, এই সম্পর্কে আপনার কিছু সুন্দর স্বচ্ছ ধারণা নিতে হবে। আমরা একটা প্রশ্ন নেই এই ফাঁকে। একজন চিকিৎসক, প্রিয় চিকিৎসক লাল গোলাপ প্রশ্ন করেছেন। লাল গোলাপ, স্যার একদিনে ফিজিও শেষ করে যাবে? হ্যাঁ, অবশ্যই একদিনে শেষ করে যাবে। আমরা আপনাকে তো ইম্পর্টেন্ট টপিক দিবই। আমাদের ফিজিওলজি আলোচনার শেষের দিকে আমরা আপনাকে প্রতিটা চ্যাপ্টারের ছোট করে ইম্পর্টেন্ট টপিক আপনাকে আমরা দিচ্ছি। ধন্যবাদ লাল গোলাপকে। আপনি নিশ্চয়ই অন্য নামে পরিচিত, এখানে লাল গোলাপ দিয়েছেন, আপনার অন্য একটা নাম দিয়েছেন। এখন দেখেন ফিজিওলজি। হ্যালো, হ্যাঁ হুমায়ুন কবির বলেন। স্যার এই ব্যাপারে আমার একটু মানে কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, প্রিপারেশনের ব্যাপারে আর কি, মানে লাস্ট মুহূর্তে তো ওই বইয়ের ভিতরে সবকিছু পড়া সম্ভব হবে না। তো আমি চিন্তা করছি যে মানে এমসিকিউ গুলো অন্তত দেখে যাবো, এমসিকিউ দ্রুত পড়া যায়। প্রতি চ্যাপ্টারের শেষে যতগুলি এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, এগুলি দেখে গেলে কি মানে কিছুটা সেফ থাকা যাবে? প্রতি চ্যাপ্টারের শেষে এমসিকিউ মানে আমি বুঝিনি ব্যাপারটা। মানে ভিতরে পড়ার হয়তো সময় হবে না লাস্ট মুহূর্তে, আমাদের বইয়ের মধ্যে যা দেয়া আছে নাকি? মানে একদম লাস্ট রিভিশনের ক্ষেত্রে। আচ্ছা, লাস্ট রিভিশনে আপনি যা করবেন, আমি আপনাকে একটা সাজেশন দিব একটু পরেই, আমাদের আলোচনাটুকু শেষ হয়ে গেলে, আর দুইটা টপিকের পরে ফিজিওলজি শেষ হয়ে যাবে। আমার মনে হয় ওটা ফলো করেন। ফলো করার পর যদি লাগে আমরা আবার কথা বলবো। আপনি তো আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আমরা কথা শুনে নিব। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি আমরা ওইভাবে আনসার করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা যাই যে টপিকগুলো সম্পর্কে জিআইটি পড়লে আপনি না শেষ করে যেতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে জিআইটি লোকাল হরমোন সম্পর্কে আপনার জানতে হবে। জিআইটি লোকাল হরমোন সম্পর্কে আপনি জেনে যাবেনই। লোকাল হরমোন সম্পর্কে একটা গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এই তিনটা পড়লে চলবে। গ্যাস্ট্রিন, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিনের সোর্স, তার ফাংশন, এটুকু জানলেই চলবে। সোর্স এবং তার ফাংশন, সে কোত্থেকে রিলিজ হয় এবং তার ফাংশন, একদম খুব ইম্পর্টেন্ট, আপনি জেনে যাবেনই, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের এন্ড প্রোডাক্ট। কার্বোহাইড্রেটের গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড, লিপিডের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এরা কিভাবে অ্যাবজর্পশন হয়, তাদের অ্যাবজর্পশন মেকানিজমটা ইম্পর্টেন্ট। বিভিন্ন মিনারেলস গুলার অ্যাবজর্পটিভ সাইট, ডিউডেনাম, স্টোমাকের এন্ট্রাল পার্টে দেখবেন আয়রন শুরু হয়, তবে ডিউডেনামে এসে আয়রনের বেশিরভাগ অংশ অ্যাবজর্ব হয়। ডিউডেনাম জেজুনামের কথা বলি, সবচেয়ে বড় অ্যাবজর্পটিভ সাইট হচ্ছে জেজুনাম। এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের মেজর অংশটা এখানে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আইলিয়ামের মধ্যে টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্ব হয়। আপনার টার্মিনাল আইলিয়ামে ভিটামিন বাইল অ্যাসিড, বাইল সল্ট, ভিটামিন B12। এরপরে আসেন কোলন হচ্ছে মূলত ওয়াটার অ্যাবজর্পশনের জায়গা। আচ্ছা, ওয়াটার অ্যাবজর্পশনের ক্ষেত্রে একটা কথা বলা আছে, লার্জ ইন্টেস্টাইনের কথা বলা আছে, আলাদা করে কোলন নাকি আইলিয়াম এটা বলা নাই। তো আইলিয়ামে ওয়াটার অ্যাবজর্পশন হয়, কোলনে অনেক বেশি পরিমাণে, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ওয়াটার অ্যাবজর্পশনে, কোলনে অনেক বেশি পরিমাণে ওয়াটার অ্যাবজর্পশন হয়। বুঝতে পারছেন? ওয়াটার অ্যাবজর্পশন বললে কোলন মানে লার্জ ইন্টেস্টাইনে ওয়াটার অ্যাবজর্পশন বেশি পরিমাণে হয়, আইলিয়ামে অনেক বেশি পরিমাণে ওয়াটার অ্যাবজর্পশন হয়। দুটোর মধ্যে একটা স্পেসিফিক করতে বললে আপনি কোলনই অ্যান্সার করবেন, কোলন, ঠিক আছে? এরপরে অ্যাবজর্পটিভ সাইটটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন কি প্র্যাকটিসে যে কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ, ওইখানে ভুল দেওয়া আছে মনে হয়। কোশ্চেন দেওয়া আছে যে নরমালি মোস্ট অফ দ্য ওয়াটার ইন জিআইলোমেন ইজ অ্যাবজর্বড ফ্রম স্টমাক, ডিউডেনাম, জেজুনাম, কোলন। চারটা অপশন দেওয়া আছে, অ্যানসার দেওয়া আছে জেজুনাম, কিন্তু আপনি তো বললেন যে কোলন হবে। ওয়াটার অ্যাবজর্পটিভ হচ্ছে আপনার কোলনে হবে অ্যানসারটা। এখন এখানে একটা কথা বলি, আমাদের যে এখানে আবারও ওই যে ডেভিডসনের যে অংশটা আছে, ডেভিডসনের জিআইটি শুরু পরে দেখবেন একটা চার্ট দেওয়া আছে, ফিগার দেওয়া আছে,
সেখানে আইলিয়াম এর পাশে টান দিয়ে লেখা আছে একটা ওয়াটারের অ্যামাউন্ট দেওয়া আছে, আইলিয়াম এর পাশে টান দিয়ে ওখানে বেশি পরিমাণ ওয়াটার অ্যাবজর্পশন দেখানো হয়েছে। ওখান থেকে মূলত আইলিয়াম ট্রান্সফার করা হয়েছে। যেহেতু আপনার আইলিয়াম তো নাই অপশনে স্যার, জেজুনাম আছে, জেজুনাম অ্যানসার করা হয়েছে। আপনি অবশ্যই কোলন আনসার করবেন, ঠিক আছে? এখানে কোনো কনফিউশনই নাই, কোলন না, এক্ষুনি কারেকশন করে নেন উইদাউট এনি কনফিউশন। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর স্যার কোঅপারেশন। এটা আরেকবার একটু কাইন্ডলি বললে ভালো হয় যে পুরা জিআইটি তে কোন জায়গায় কি বেশি সিক্রেট, এটা বইয়ে আছে কিন্তু একটু গোছায় আরেকবার একটু কাইন্ডলি বলেন। বলছি এন্ট্রাল পার্ট অফ স্টোমাক থেকে বলা শুরু করি আবার। জি স্যার। এন্ট্রাল পার্ট অফ স্টোমাকে অল্প একটু আয়রন অ্যাবজর্পশন হয়, খুব বেশি না। তবে পরীক্ষা যদি আসে আয়রন অ্যাবজর্পশন, আপনি ডিউটেনাম আনসার করবেন, ঠিক আছে? এরপরে আপনি জেজুনামের মধ্যে ঢুকবেন। জেজুনামের মধ্যে ঢুকে জেজুনামের মূলত জেজুনাম ইজ দ্য সাইট অফ অ্যাবজর্পশন অফ ফুড ম্যাটেরিয়ালস, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। যে মেজর যে ফুড ম্যাটেরিয়ালস গুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এটা জেজুনামে অ্যাবজর্পশন হয়। এরপরে আসেন আইলিয়াম। আইলিয়ামের মধ্যে আইলিয়াম ইজ ডিজাইনড ফর বাইল অ্যাসিড, বাইল সল্ট, ভিটামিন B12। এরপরে চলে আসেন কোলন। অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্সের পরে কোলন। কোলন হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশনের জায়গা, মেইন ওয়াটার অ্যাবজর্পশনের জায়গা। তারপরে কোলন নিচে রেকটাম কিছু অ্যাবজর্ব করে না। তো অ্যাবজর্পশনের মেইন ব্যাপারগুলো আমরা এখানে বলে ফেললাম। এখন ইলেকট্রোলাইট যদি বলেন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম ডিউটেনামে অ্যাবজর্পশন হয়, ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম ও ডিউটেনামে অ্যাবজর্পশন হবে। তবে সোডিয়াম, পটাশিয়াম এগুলো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন সব জায়গাতেই হয়। কথা বুঝতে পারছেন? জি স্যার। হুমায়ুন কবির। জি স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক গোছায় দিলেন, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন এন্টারোহেপাটিক সার্কুলেশনে চলে আসি। এন্টারোহেপাটিক সার্কুলেশনের সাথে সম্পৃক্ত নাম হচ্ছে আইলিয়াম। আইলিয়ামের মধ্যে এন্টারোহেপাটিক সার্কুলেশনটা থাকে। সেই এন্টারোহেপাটিক সার্কুলেশনের আপনার সেখান থেকে 94% বাইল সল্ট রিঅবজর্ব করে, 94%। এখন যদি পরীক্ষা 95 আসে, এটাও ট্রু দিবেন, কারণ 95 একটা বইতে লেখা আছে। আর পরীক্ষা যদি 93 আসে, এটাও ট্রু দিবেন। 93 থেকে 95% বাইল সল্ট রিঅবজর্ব হয় ফ্রম টার্মিনাল আইলিয়াম। কারণ টার্মিনাল আইলিয়াম থেকে একটা ভেন উঠে আসে, সেই ভেনের নাম কি আপনারা জানেন? সেই ভেনের নাম হচ্ছে ইনফেরিয়র মেজেন্টেরিক ভেন, সরি সুপিরিয়র মেজেন্টেরিক ভেন। এই সুপিরিয়র মেজেন্টেরিক ভেনটা পোর্টাল ভেন ফর্মেশন করে। পোর্টাল ভেন ফর্মেশন আর কে আসে আপনারা জানেন? স্প্লিনিক ভেন। এই স্প্লিনিক ভেন আর সুপিরিয়র মেজেন্টেরিক ভেন দুইটা মিলে পোর্টাল ভেন তৈরি করে। এই পোর্টাল ভেন দিয়ে সে সমস্ত বাইল সল্ট আবার ব্যাক করে লিভারের মধ্যে। বুঝতে পারছেন সবাই? এখন বাইল সল্ট এবং বাইল অ্যাসিডের আপনার নামগুলো কি কি সল্ট আছে, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট, নামগুলো জানবেন। এখন এখান থেকে আপনাকে যদি স্পেসিফাইড করা হয় কি কি নাইট বিফোর এক্সাম আপনি কি পড়ে যাবেন, যে 2-3 ঘন্টা সময় আছে, আপনি ফিজিওলজি শেষ করবো, কি পড়বো? এই জিআইটি মেটাবলিজম নিউট্রিশন থেকে আপনি জিআইটি লোকাল হরমোন, গ্যাস্ট্রিন, সিক্রেশন, কোলেসিস্টোকাইনিন, অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন সাইট আর এন্টারোহেপাটিক সার্কুলেশন, 3টা টপিক পড়ে যাবেন, ঠিক আছে? হুমায়ুন কবিরের প্রশ্নটা এখন দেখা যাচ্ছে মেডিসিন, ফিজিওলজি বোথ। হ্যাঁ, আমরা মেডিসিন, ফিজিওলজি বোথ টুকু নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা যাই পরবর্তী একটা স্লাইডে। আমরা এই জিআইটির প্রিভিয়াস কোশ্চেন একটু দেখি। দেখেন, ইন ইনফ্যান্টস ডেফিকেশন অফেন ফলোজ এ মিল, দ্য কজ অফ কোলনিক কন্ট্রাকশন দ্য সিচুয়েশন ইজ। আচ্ছা, এটা ইনফ্যান্টে হলে একরকম আর অ্যাডাল্টে হলে একরকম। ইনফ্যান্টে হলে এটা হচ্ছে এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্স, এই রিফ্লেক্সটা নিচ থেকে আসে। আর যদি অ্যাডাল্টে হয় তার নাম হয়তো গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। বুঝতে পারছেন? স্টোমাক থেকে শুরু হয়ে নিচে দিকে যায় হচ্ছে অ্যাডাল্টে, আর বাচ্চাদের একটু নিচ থেকে উপরের দিকে আসে, এই জন্য এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্স হয়েছে। প্রশ্ন নম্বর 2, কম্পেয়ার টু হেপাটিক বাইল, gallbladder bile contain a reduced concentration of which of the following? প্রোটিন, গ্লুকোজ, ওয়াটার, বাইল অ্যাসিড। আমরা জানি গলব্লাডারের মধ্যে বাইল রাখা হয় কেন? কনসেন্ট্রেশন করার জন্য। তাহলে গলব্লাডারের বাইলের মধ্যে কি থাকবে? পানি কম থাকবে। পানি কম থাকলে সেটা তো কনসেন্ট্রেশন বেশি হবে, তাহলে আনসার হবে গ। সবাই কি বুঝতে পেরেছে আমার কথাগুলো? আমরা যাই পরের টপিকে। এখান থেকে ভিটামিন এবং মিনারেল থেকে 3টা প্রশ্ন এসেছিল, আমরা একটু দেখে ফেলি। এই প্রশ্নগুলো ভিটামিন মিনারেল পড়ার প্রয়োজন আছে নাকি জিআইটি পড়লেই হবে? আমরা একটু দেখে ফেলি, জাস্টিফাই করে ফেলি। ক্লিনিক্যাল টক্সিসিটি occurs in the following micronutrients except ফ্লোরাইড থেকে ফ্লোরোসিস হয়, ফ্লোরাইড থেকে ফ্লোরোসিস। কপার থেকে কি হয়? উইলসন ডিজিজ। কপার থেকে কপারটা বেড়ে গিয়ে বডিতে বিভিন্ন জায়গায় জমা হয়, উইলসন ডিজিজ। আবার হেপাটিক উইলসন আছে, নিউরোলজিক্যাল উইলসন আছে, আপনারা জানেন। কপার সেলুলোপ্লাজমিন কমে গেলে হয়। এখানে একটা প্রশ্নের ভুল ধারণা অপনোদন করে দেই। যদি পরীক্ষা প্রশ্ন আসে
উইলসন ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, যদি এটা সিলেবাসে নাই উইলসন ডিজিজটা, তারপর আপনার জানার জন্য উইলসন ডিজিজ ডায়াগনোসিস করার জন্য কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সিরাম সেরুলোপ্লাজমিন নাকি 24 আওয়ার্স ইউরিনারি কপার? সিরাম সেরুলোপ্লাজমিন হবে আনসার, কনফার্মেটরি টেস্ট। না থাকলে 24 আওয়ার্স ইউরিনারি কপার, বুঝতে পারছেন? না থাকলে 24 আওয়ার্স ইউরিনারি কপার। এরপরেও আরো কনফার্মেটরি টেস্ট আছে, লিভার বায়োপসি হচ্ছে কনফার্মেটরি টেস্ট। প্রতি গ্রাম লিভারে যদি 250 মিলিগ্রামের বেশি কপার থাকে তাহলে এটা কনফার্মেটরি। 1 গ্রাম লিভার টিস্যুতে, শুকনা যদি 1 গ্রাম লিভার টিস্যু নেন, সেখানে 250 মিলিগ্রাম বা তার বেশি যদি কপার থাকে তাহলে এটা কনফার্মেটরি ফর উইলসন ডিজিজ। চোখের মধ্যে কি থাকে? কেইসার ফ্লেশার রিং, কি থাকে? কেএফ রিং, ঠিক আছে? তো যাই হোক, আমরা কপারের শব্দটা আসার কারণে বলছি। আয়রন ওভারলোড হয়, কিন্তু আয়োডিন ওভারলোড কখনো শুনছেন বা আয়োডিন ইনটক্সিকেশন, ওয়াটার ইনটক্সিকেশন নাম শুনেছি আমরা, আয়োডিনের কথা আমরা কখনো শুনিনি। এই জন্য আমরা আয়োডিন আনসার দিয়েছি। প্রশ্ন নম্বর 2 দেখেন, সাইট অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন B12, এটা কি কাউকে বলে দেওয়া লাগবে? অ্যাবজর্পটিভ সাইট আইলিয়াম বা টার্মিনাল আইলিয়াম। 3 নম্বর প্রশ্নটা দেখেন, হুইচ ভিটামিন ইজ নট সিনথেসাইজড ইন দ্য বডি? ভিটামিন কোনটা বডিতে সিক্রেশন হয় না? এ নাম্বার বডিতে তৈরি হয় না, বায়োটিন, ভিটামিন ডি, ভিটামিন কে বডিতে তৈরি হয়। বডিতে কে কে তৈরি হয়? বডিতে তৈরি হয় বারবিকিউ, ভিটামিন B7, ভিটামিন B12, ভিটামিন কে এবং কিছু পরিমাণ ভিটামিন ডি বডিতে তৈরি হয় কোথায়? চামড়ার নিচে, মনে আছে? সেই চামড়ার নিচে 7-ডিহাইড্রোকলিক্যালসিফেরল, তারপরে কিডনির মাধ্যমে তৈরি হলো ভিটামিন D3, সেই কারণে ভিটামিন ডি। এটা আপনারা অবশ্য পারতেন সবাই। আমরা এই যে প্রশ্নগুলো এসছে এগুলোর জন্য কি আলাদা করে ভিটামিন মিনারেল পড়ার প্রয়োজন আছে? আলাদা করে ভিটামিন মিনারেল জিআইটি পড়লেই চলবে? এখানে যেটুকু টপিক আছে আপনার আলাদা করে বায়োকেমিস্ট্রি পড়ে আলাদা করে আপনি আপনার কোলেবর বাড়ানোর প্রয়োজন এই অল্প সময়ে। কিডনি এবং বডি ফ্লুইড থেকে আমাদের যে আলোচনা, এখানে মেকানিজম অফ ইউরিন ফরমেশন। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় ইউরিন ফরমেশনের মেকানিজম, ইউরিনের পিএইচ কত? ইউরিনের পিএইচ কত? হুমায়ুন কবির বলেন দেখি, ইউরিনের পিএইচ কত? অ্যাসিডিক জানি, অ্যাসিডিক, হ্যাঁ অ্যাসিডিক, হ্যাঁ 4.5 থেকে 6 আমরা বলি, তাই না? 4.5 এর নিচে ইউরিনের পিএইচ যাবে না। তো 4.5 এর নিচে যেহেতু ইউরিনের পিএইচ যাবে না, এর কম হইলে ইউরিনারি ট্র্যাক্ট তো পুড়ে যাবে, জ্বলে পুড়ে মরে ছারকার হয়ে যাবে। তো 4.5 এর নিচে যেহেতু যাবে না, তাহলে এই পিএইচ কে কি বলা যায় ইউরিনের জন্য? লিমিটিং পিএইচ। কি বলা হয়? লিমিটিং পিএইচ। ডক্টর আসিফ শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ভাই, থ্যাংক ইউ। তো এই যে মেকানিজম অফ ইউরিন ফরমেশন মানেই হচ্ছে মেকানিজম অফ অ্যাসিডিক ইউরিন অথবা অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। কথাটা বুঝতে পারছেন? যদি পরীক্ষার কোনো প্রশ্ন আসে নিম্নের কোনটা অ্যাসিডিফিকেশন অফ ইউরিনের প্রক্রিয়া, ওই ইউরিন ফরমেশনের প্রক্রিয়াটাই হবে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন ফরমেশন। মনে থাকবে? হুমায়ুন কবির, আসিফ, স্যামসাং দিয়ে কেউ ঢুকেছেন মনে হয়। জি ওকে, রেনাল সার্কুলেশন সম্পর্কে একটু তথ্য নিতে হবে। রেনাল ফাংশন টেস্ট, রেগুলেশন অফ বডি ফ্লুইড, ওই আমাদের বডিতে ফ্লুইডটা কিভাবে, যে ভ্যাসোপ্রেসিন যে সিস্টেমটা আছে, বডিতে পানি কমে গেলে ভ্যাসোপ্রেসিন অ্যাক্টিভ হয়, ওয়াটার এবং সোডিয়ামকে ধরে রাখে, পানি বেড়ে গেলে এরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, সেইটুকু। তবে এখান থেকে আপনাদের মনে রাখতেই হবে দুটা জিনিস, মেকানিজম অফ ইউরিন ফরমেশন আর রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টের মধ্যে গিয়ে আপনাকে তার কিডনির সিনথেটিক ফাংশন, তার এক্সক্রিটরি ফাংশন এবং কিডনির কোন জায়গায় কি অ্যাবজর্পশন হয়, কি তার সিক্রেশন হয়, এটা অবশ্য মেকানিজম অফ ইউরিন ফরমেশনের মধ্যে আমাদের আলোচনাটুকু দেওয়া আছে। আর যে জিনিসটা কখনোই ভোলা যাবে না সেটা হচ্ছে কিডনি কি কি জিনিস কমপ্লিটলি রিঅ্যাবজর্ব করে। এখান থেকে প্রশ্নটা দেখেন কিভাবে আসছে, কমপ্লিট রিঅ্যাবজর্পশন অফ সাবস্টেন্স। প্রশ্নটা দেখেন কিভাবে আসছে, অ্যাবনরমাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, ইউরিনে কোন কনস্টিটিউশনে যাবে না? দেখেন খ নাম্বার আনসার অ্যালবুমিন হয়েছে। এটা কোথা থেকে আসছে? ওই যে ওই কি সাবস্টেন্সে কমপ্লিটলি রিঅ্যাবজর্ব করে। শাপলা কুণ্ডকে স্বাগতম জানাচ্ছি। এরপরে দেখেন সিরাম সোডিয়াম লেভেল, এটা একটা বডি ফ্লুইড ইলেকট্রোলাইট থেকে প্রশ্ন আসছে, দেখি আমরা প্রশ্নটা কেমন। এটা রেনাল সিস্টেমেরই পার্ট। সিরাম সোডিয়াম লেভেল থেকে প্রশ্ন, নরমাল কত? 135 থেকে 145। এবারে সিরাম পটাশিয়াম লেভেল কত? সিরাম পটাশিয়াম লেভেল 3.5 থেকে 5.1 ডেভিডসনে বলা আছে, 3.5 থেকে 5.5 গ্যালনে বলা আছে। তাহলে আনসার কোনটা হবে শাপলা? ডক্টর শাপলা, আনসার কোনটা হবে? পটাশিয়াম লেভেল 3.5 থেকে 5.1, 3.6 থেকে 5.1 লেখা আছে আমাদের ডেভিডসনে, আর 3.5 থেকে 5.5 লেখা আছে গ্যালনে। আনসার কোনটা দিবেন শাপলা? এরপরে যদি পটাশিয়াম আসে তাহলে আনসার 3.5 থেকে 5.5 এর মাঝখানে যাই রেঞ্জ থাকবে আমরা আনসার দিয়ে দিব, ঠিক আছে? ই করে বুদ্ধি করে আমরা আনসার দিয়ে দিব, সমস্যা হবে না। প্রশ্ন নম্বর 2, ইন অ্যাডাল্ট দ্য ডেইলি লস অফ ফ্লুইড ইন দ্য ফিসেস, ফিসেসের মধ্যে কতটুকু ফ্লুইড লস হয়? 100 ml।
এইবার কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডেইলি লস অফ ফ্লুইড ইন দা ইনসেন্সিবল লস, স্কিন অথবা স্কিনের মাধ্যমে কতটুকু ফ্লুইড লস হয়। 350 থেকে 400 ml থাকলে আমরা সেটা আনসার দিব, মনে থাকবে সবার। এরপরে দেখেন একটা প্রশ্ন, প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালু অফ গ্লুকোজ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ গ্লুকোজ কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়, এই জন্য 0 ml per minute হয়েছে আনসারটা। এই যে এই কমপ্লিট রিঅ্যাবজর্ব থেকে দুইটা প্রশ্ন কিন্তু আসছে ইনডিরেক্টলি। বেসিক থেকে প্রশ্ন আসছে, সরাসরি এই প্রশ্ন কেউ কমন পাবে না, কিন্তু বেসিক। এরপরে দেখেন প্রশ্ন নম্বর 4, হুইচ অফ দ্য ফলোইং মে কজ হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়া কোনটা করে? মাল্টিপল মায়োলোমা থাকলে আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। হাইপোথাইরয়েড, প্যারাথাইরয়েডিজম, কুচিং সিনড্রোম, ফুসেমাইড, এরা সবাই হাইপোক্যালসিমিয়া করে, ক্যালসিয়াম বডিতে কমিয়ে দেয়। মাল্টিপল মায়োলোমা বোনসকে ভেঙে চুরে ভেঙে সেখান থেকে ক্যালসিয়ামটা আনে এবং ক্যালসিয়ামটা কিডনিতে জমায়ে রেনাল ফেলিয়ার করে। রেনাল ফেলিয়ার মাল্টিপল মায়োলোমার সাথে আরো অনেক কাজ আছে, আমরা আজকে দেখাবো। হেমাটোলজি থেকে গত বছর একটা প্রশ্ন এসেছিল, এটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা রেনাল কজ। ঠিক আছে, আমরা যাই পরবর্তী টপিক, এন্ডোক্রাইনোলজি এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে হাইপোফাইসিস মানে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওভারি, টেস্টিস, রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখান থেকে আপনাদের থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর ওভারি, টেস্টিস, এই তিনটা টপিক সম্পর্কে একদম ইনস এন্ড আউটস জানতে হবে, আর বাকিগুলো সম্পর্কে একটা সুপারফিশিয়াল ধারণা নিতেই হবে। প্যানক্রিয়াস আর ডায়াবেটিস থেকে ধারণা নিতে হবে, তাহলেই হবে। দেখেন আমরা আগের বারের প্রশ্ন দেখি, তিনটা প্রশ্ন এসেছিল। During sleep, there is fall in the circulating level of hormones except. স্লিপের সময় কোনটা মানে কমে যায়, কিন্তু একটা কমবে না, সেটা কোনটা? দেখেন ভালো করে, আমরা গ্রোথ হরমোনটা হবে আমাদের আনসার। দেখবেন আপনি ঘুমিয়ে গেলে গ্রোথ হরমোন লেভেলটা বেড়ে যায়, আপনি বুঝবেন না, কারণ আপনি তো ঘুমিয়ে গেলে আপনার চেতনা থাকবে না, আর এই হরমোনের লেভেল তো আপনার বোঝার কথা না। তো এই জন্য আমরা ছোট থেকে বড় হচ্ছি ঘুমের মধ্যে। একটা মানে বাংলা সিনেমায় দেখতাম যে মানুষ যখন ঘুমিয়ে যাওয়ার পর আপনার সকালবেলা উঠে সে দেখে সে বড় হয়ে গেছে। অথবা আপনি যদি আপনার ছেলে মেয়েকে বড় করতে না পারেন, বাংলা সিনেমার স্টাইল ফলো করতে পারেন। কি স্টাইল? আপনি এবং আপনার হাজবেন্ড মিলে দুজন মিলে একটা গান গাবেন, গান গাওয়ার পরে দেখবেন নায়ক বড় হয়ে গেছে, মানে ছেলেটা বড় হয়ে গেছে, আপনার কাছে ফার্স্ট নিয়ে দৌড়ে আসছে। এই জন্য কোনো গার্জিয়ান যখন বলে আমার ছেলেটা বড় হচ্ছে না কেন, মেয়েটা বড় হচ্ছে না কেন, আমি তাদেরকে বলি আপনারা একটা গান গাইতে পারেন। যাই হোক, একটু ফান টপিক, যেহেতু লেন্দি আলোচনা, আপনাকে ইয়ের জন্য বললাম। তো ঘুমের মধ্যে এই গ্রোথ হরমোন রিলিজ হয় এবং আমাদের শরীর দৈর্ঘ্যে বা প্রস্থে বাড়ে। যারা দৈর্ঘ্যে বেড়ে গেছেন, কমপ্লিট হয়ে গেছেন, তারা প্রস্থে বেড়ে যাবেন। ঠিক আছে, এরপরে গ্রোথ হরমোন হবে আমাদের এই প্রশ্নের উত্তর। এরপরে দেখেন আমাদের দ্বিতীয় প্রশ্ন, ইনসুলিন ইনক্রিজেস। ইনসুলিন কোন জিনিসটা বাড়ায়? গ্লাইকোজেনেসিস বাড়ায়, কারণ কোনো মতে ইনসুলিন গ্লুকোজ তৈরি হবে এমন লেভেল করবে না, গ্লাইকোজেনেসিস করবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, মিল্ক ইনজেকশন ইন ফিমেল ইজ কজড বাই। এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে প্রশ্ন আসছে, আপনার অক্সিটোসিন থেকে প্রশ্ন আসছে। মনে রাখবেন, মিল্ক তৈরি করে বা ল্যাক্টোপয়সিস করে প্রোলেকটিন, ইস্ট্রোজেন প্রজেস্টেরন ব্রেস্ট ডেভেলপমেন্ট করে, আর অক্সিটোসিন মায়ো এপিথেলিয়াল সেলকে কন্ট্রাকশন করে মিল্কটা বেবির মাউথে দেয়, এটাকে বলে মিল্ক ইনজেকশন। তাহলে অক্সিটোসিন মায়ো এপিথেলিয়াল সেলকে কন্ট্রাকশনের মাধ্যমে মিল্ক ইনজেকশন করে। সুতরাং এই সহজ প্রশ্নটির উত্তর আমরা আর কখনো ভুল করব না। এখান থেকে প্রশ্ন আসতে পারে রিলেটেড, আপনার এই যে ওভুলেশন থেকে প্রশ্ন আসছে গতবার, এবার ইস্ট্রোজেন প্রজেস্টেরন বা টেস্টোস্টেরন ফাংশন থেকে প্রশ্ন আসতে পারে। তো ওভুলেশনের ক্ষেত্রে আমরা পড়েছি কি, ওভুলেশন কোথায় হয়, ওভুলেশন কখন হয়? ওভুলেশন মানে ওভামটা রিলিজ হওয়া, ওভাম রিলিজ হয়ে ফেলোপিয়ান টিউবে আসা, এর নাম হচ্ছে ওভুলেশন। কখন হয়? 14 days বিফোর দ্য অনসেট অফ নেক্সট মেনস্ট্রুয়েশন। এক্স্যাক্টলি যদি বলা যায়, এক্স্যাক্টলি বলা গেলে এই প্রশ্নের সঠিক উত্তর এক্স্যাক্টলি নাই, কারণ 14 ± 2 days আমরা জানি 14 ± 2 days। তাহলে 14 days বিফোর দ্য অনসেট অফ নেক্সট মেনস্ট্রুয়েশন, এটাকে আমরা আনসার দিতে পারি, যেতে একটা আনসার দিতেই হবে। 14 days বিফোর দ্য অনসেট অফ নেক্সট মেনস্ট্রুয়েশন, তাহলে 14 ± 2 ক নাম্বার হবে আনসার। রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আমাদের যে অংশটুকু টেস্টিস এবং ওভারি এর হরমোনগুলো জানতে হবে, এবং আপনার মেনস্ট্রুয়েশন এবং ওভুলেশন সম্পর্কে একটা ধারণা নিতে হবে। ব্রেস্ট ডেভেলপমেন্টে কোন কোন হরমোন কাজ করে সে সম্পর্কে আমরা একটা ধারণা নিব। ইস্ট্রোজেনের ভূমিকা কি, প্রজেস্টেরনের ভূমিকাটা কি। এখন আসেন নার্ভাস সিস্টেম।
জেনারেল অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেম। এখান থেকে পাঁচটা অর্গান সম্পর্কে আমরা তার ফাংশন সম্পর্কে জানবো। একটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, বেজাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ইন্টারনাল ক্যাপসুল, বেজাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আবার বলি, ইন্টারনাল ক্যাপসুল, বেজাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আপনাকে জানতে হবে সিএসএফ সার্কুলেশন, সিলেবাসে থাকুক বা না থাকুক, ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, সিলেবাসে থাকুক বা না থাকুক, আপনাকে এটুকু জানতে হবে। রিফ্লেক্সের মধ্যে আপনার সব রিফ্লেক্স গুলো আসতে জানতে হবে, কারণ পরীক্ষা প্রশ্ন এসেছে, রিফ্লেক্স থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। সেরেবেলামের ফাংশনটুকু জানলে চলবে। হাইপোথ্যালামাস তো বলেই ফেললাম ওইখানে। ইমোশনের সাথে সম্পর্ক সেরেব্রামের, হাইপোথ্যালামাসের সম্পর্ক, হাইপোথ্যালামাসের সাথে মূলত ইমোশনের সম্পর্ক, এটুকু আমাদের ওরকম প্রয়োজন নেই। আপনার যেটা জানতে হবে না সেটা হচ্ছে বিভিন্ন আপনার পিরামিডাল সিস্টেম, এক্সট্রাপিরামিডাল সিস্টেম, স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, ডরসাল কলাম, এগুলো অত বেশি জানার প্রয়োজন নাই। তবে আপনাকে ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডাক এবং বেবিনস্কি সাইন, স্পাইনাল কর্ডে কোন জায়গায় লেশন হলে কি হয়, শুধু এইটুকু, ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডাক। আর যদি কেউ পড়তে চান পিরামিডাল সিস্টেম, এক্সট্রাপিরামিডাল সিস্টেম সম্পর্কে পড়ে রাখতে পারেন, তার আপনার ফাইবার গুলো লাগবে না, তার ফাংশনটুকু জানলেই চলবে। তাহলে আমি আবার একটু সামারাইজ করি। জেনারেল অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেমের মধ্যে ইন্টারনাল ক্যাপসুল, বেজাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম, থ্যালামাস, হাইপোথ্যালামাসের ফাংশন জানবেন শুধুমাত্র, তার পার্টস গুলা কি সেটা জানবেন। বিশেষ করে বেজাল গ্যাংলিয়াটা খুব ইম্পর্টেন্ট, এইবারের জন্য বেজাল গ্যাংলিয়াটা খুব ইম্পর্টেন্ট, তার পার্টস গুলা কি, তার ফাংশনটা কি। এরপরে রিফ্লেক্স, অডিটরি রিফ্লেক্স, ভিজুয়াল রিফ্লেক্স, তারপরে আপনার হচ্ছে টেস্ট রিফ্লেক্স, এগুলো সম্পর্কে আপনার হিয়ারিং রিফ্লেক্স, আপনার একদম পাথওয়েটা পুরোপুরি ভালো করে জানতে হবে। পরীক্ষা প্রশ্ন গতবার একাধিক প্রশ্ন আসছে এখান থেকে, এবারও আসতে পারে। সেরেবেলামের ফাংশনটুকু জানলেই চলবে, হাইপোথ্যালামাসের ফাংশনটুকু জানলেই চলবে, আর সিএসএফ সার্কুলেশন মনে থাকবে। এছাড়া পিরামিডাল সিস্টেম, এক্সট্রাপিরামিডাল সিস্টেম, ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডাক, এদের শুধু ফাংশনটা জানবেন, আর কিছু লাগবে না, শুধু ফাংশন। এই স্পেশাল সেন্স থেকে সবগুলা পাথওয়ে আপনাকে পড়তে হবে, এখানে কোনোটাই মিস করার মতো অবস্থা নাই। দেখেন গতবারের প্রশ্ন আমরা একটু দেখি। অটোনমিক গ্যাংলিয়া, আর অটোনমিক গ্যাংলিয়া কোলিনার্জিক গ্যাংলিয়া হবে। অ্যাডেনার্জিক গ্যাংলিয়া বলা হয় না, ওটাকে আপনাকে বলা হয় সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। অ্যাডেনার্জিক গ্যাংলিয়া নামে আলাদা গ্যাংলিয়া সরাসরি নাই বইতে, তার নাম সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, কিন্তু কোলিনার্জিক গ্যাংলিয়া শব্দটা আছে। ক্রেনিওস্যাক্রাল আউটফ্লোকে বলা হচ্ছে কোলিনার্জিক গ্যাংলিয়া, আর কথিত অ্যাডেনার্জিক গ্যাংলিয়া বলতে বোঝানো হয় সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, যাকে আমরা বলি থোরাকো লাম্বার আউটফ্লো। ঠিক আছে। 2 নম্বর দেখেন, ডিউরিং অ্যাকোমোডেশন ডিরেকশন দেয়ার ইজ। অ্যাকোমোডেশন নিম্নে কোন ঘটনাটা ঘটে? অ্যাকোমোডেশন এর একটা ভিজুয়াল পাথওয়ে। ওখান থেকে এখানে প্রশ্নটা আসছে, ইনক্রিজ ইন ট্রান্সভার্স ডায়ামিটার অফ লেন্স, ট্রান্সভার্স না ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে যায়। কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসল, এটা শুধু ঠিক আছে, বাকিগুলো দেখেন। কনস্ট্রিকশন অফ পিপল বাই সিম্প্যাথেটিক নার্ভ, সিম্প্যাথেটিক পিপলকে কনস্ট্রিকশন করে, পিপলকে ডাইরেক্ট করে, সিম্প্যাথেটিক পিপলকে ডাইরেক্ট করে, প্যারাসিম্প্যাথেটিক পিপলকে কনস্ট্রিক্ট করে। কন্ট্রাকশন অফ সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্টকে সে রিল্যাক্স করে, রিলিজ দেয়, কন্ট্রাকশন করে না। ঠিক আছে। কন্ট্রাকশন অফ শুধু সিলিয়ারি মাসল হবে কন্ট্রাকশন, বাকি সবকিছু ডাইরেক্ট করে। ঠিক আছে। এই প্রশ্ন ছিল দুইটা। এখন কি কি বই ফলো করা উচিত এই সময়ের মধ্যে? আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে এই সময় আমরা পড়লে কি পড়বো। আমি থিওরিটিক্যালি বলছি জ্ঞানং, গাইটন, ভিশন, 42nd BC সিলেবাস সলভ, প্রিভিয়াস কোশ্চেন সলভ। আপনি শুধু শেষের দুইটা 4 এবং 5 ফলো করবেন, 42nd BC সিলেবাস সলভ আর প্রিভিয়াস কোশ্চেন সলভ। কিভাবে পড়বেন? প্রথমে প্রিভিয়াস কোশ্চেনটা সলভ করবেন। আমরা প্রতিটা চ্যাপ্টার শেষে কোশ্চেনটা দিয়েছি, সেই কোশ্চেনের প্যারালাল টপিক, ওই কোশ্চেনটা কোন টপিকের অংশ সেটা ভালো করে পড়বেন। তার আশপাশে যে কিছু টপিক আছে সেটুকু পড়বেন। যেমন প্রশ্ন আসছে শক থেকে, 2টা প্রশ্ন আসছে গতবার। শক থেকে গতবার 2টা প্রশ্ন আসছে। আপনাকে শক পড়তে হবে, শকের টাইপ পড়তে হবে, কজ পড়তে হবে এবং তার রিমেডি পড়তে হবে। তাহলে শক পড়া সম্পূর্ণ কমপ্লিট, এবং পরীক্ষা দেখবেন ওই টাইপের প্রশ্ন আসছে। বুঝতে পারছেন? পরীক্ষায় প্রশ্ন আসছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স থেকে, অর্থাৎ আপনাকে সমস্ত রিফ্লেক্সগুলো পড়ে ফেলতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসছে অটোনমিক গ্যাংলিয়া থেকে, আপনাকে অটোনমিক সিস্টেমটা ভালো করে পড়তে হবে। অটোনমিক সিস্টেম, সিম্প্যাথেটিক কাজ কি, প্যারাসিম্প্যাথেটিক কাজ কি, হার্টের উপর তার কাজ কি, স্কেলেটাল মাসলের উপর কাজ কি, চোখের পিপুলের উপর তার কাজ কি, অন্যান্য গ্ল্যান্ডের উপর তার কাজ কি, পড়ে ফেলতে হবে। এটা হচ্ছে টপিক সলভ। এই টপিক সলভ করলে আপনার হয়ে যাবে। তবে আপনার কাছে যদিও মনে হচ্ছে যে অনেকগুলো টপিক, আসলে অনেকগুলো টপিক না। চলেন দেখি কি কি টপিক আপনাকে পড়তে হবে পরীক্ষার আগের রাত্রে। টপিকস নাইট বিফোর এক্সাম। আমি বেশিরভাগ কথা বলে ফেলছি, এখানে শুধু একবার রিডিং দিয়ে যাব। ফিজিওলজি অফ বেসিক টিস্যু থেকে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি, ডিএনএ, আরএনএ, এটুকু পড়লেই চলবে, আর কিছু লাগবে না।
এরপরে আসেন ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে খুব ভালো ধারণা আনবে। কি কি? ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনটা, আপনার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনটা, কারা কারা লিভারে তৈরি হয়, কারা কারা লিভারে তৈরি হয় না বাইরে তৈরি হয়, মনোসাইট বা ম্যাক্রোফেজ কি কি তৈরি করে, প্ল্যাটিলেট কি কি তৈরি করে। ঠিক আছে। ব্লাড গ্রুপ, হিমোফিলিয়া করে কারা কারা, ভিটামিন হিমোফিলিয়া এ ভিটামিন ফ্যাক্টর 8 এর অভাবে হয়, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 এর অভাবে হয়, হিমোফিলিয়া সি কার অভাবে হয়, হিমোফিলিয়া সি ভনুলি ব্রেন ডিজিজ কে বলা হয় হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া সি আসলে কারো অভাবে হয় না, ভনুলি ব্রেন ফ্যাক্টর যদি কম থাকে তখন হিমোফিলিয়া সি হয়। হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি দুইটা এক্স লিঙ্ক রিসেসিভ হলেও হিমোফিলিয়া সি কিন্তু অটোজোমাল ডমিনেন্ট। এরপরে দেখেন ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। ব্লাড গ্রুপ সম্পর্কে মনে রাখবেন এমএন সিস্টেমকে প্যাটার্নিটি টেস্টের জন্য ইউজ করা হয়, আর বাকি টেস্টগুলোকে আপনার ব্লাড ট্রান্সফিউশনের জন্য ইউজ করা হয়। কার্ডিয়াক সাইকেল সম্পর্কে ধারণা নিতেই হবে আপনাকে। এখান থেকে একাধিক প্রশ্ন এসছে, শক থেকে একাধিক প্রশ্ন আসছে, শক থেকে আপনাকে ধারণা নিতে হবে। রিজিওনাল সার্কুলেশন, এগুলো কথা আমরা বলেছিলাম আপনাকে, এই রিজিওনাল সার্কুলেশন সম্পর্কে কথা বলেছি। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ল্যাং ফাংশন টেস্ট, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারিজ আর রেগুলেশন অফ রেসপিরেশন সম্পর্কে আপনাকে সুন্দর স্বচ্ছ ধারণা নিতে হবে। এটা হচ্ছে সাজেশনস দিচ্ছি আমরা আপনাকে, শর্টকাট সাজেশন, যাতে আপনি 2-2.5 ঘন্টার মধ্যে ফিজিওলজি অংশটা পরিপূর্ণ কমপ্লিট করতে পারেন। জিআইটি ফিজিওলজি থেকে ডাইজেস্টিভ জুসগুলোর কম্পোনেন্ট জানবেন, আর অ্যাবজর্পশন অফ ভিটামিনস মিনারেলস, আর হচ্ছে লোকাল হরমোন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, জাস্ট এই তিনটা, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন মনে থাকবে। যদি হয় ভুল ছেড়ে দিব চুল। রেনাল সিস্টেম সম্পর্কে সাবস্টেন্সেস রিঅ্যাবজর্ব ফ্রম কিডনি, কি কি সাবস্টেন্স রিঅ্যাবজর্ব করে, এর মধ্যে কমপ্লিট রিঅ্যাবজর্পশন করে কাকে কাকে, আর ইউরিন ফরমেশন বা অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। রেনাল ফাংশন টেস্ট, হরমোন কারা কারা কিডনির উপর কাজ করে। এন্ডোক্রাইন ফিজিওলজি সম্পর্কে থাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস সম্পর্কে খুব ভালো জানবেন। টেস্টিস, ওভারি সম্পর্কে খুব ভালো ধারণা নেবেন, যেটুকু আমরা স্লাইডে দিয়েছি। আপনি শুধু এই অংশটুকু আপনি স্ক্রিনশট নিয়ে নেন, এই অংশটুকু। থাইরয়েডের মধ্যে ব্লাড সাপ্লাই জানবেন, তার র ম্যাটেরিয়ালস, হরমোন এবং তার ফাংশন। হাইপো এবং হাইপারথাইরয়েডিজম বলে কি হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে তার ব্লাড সাপ্লাই, হরমোন, ফাংশন, রেগুলেশন, ইপিনেফ্রিন আর ইপিনেফ্রিন ফাংশন। বিশেষ করে হার্টের উপর, ইপিনেফ্রিন হার্টের উপর কাজ করে, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, আপনার পালস প্রেশার বাড়ায়। নরএপিনেফ্রিন পেরিফেরালি কাজ করে, সে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায়, ডায়াস্টোলিক প্রেশার বাড়ায়, সিস্টোলিকও বাড়ায়, কিন্তু কার্ডিয়াক আউটপুট সে কমায়। ঠিক আছে। প্যানক্রিয়াসের সাথে ডায়াবেটিস মেলাইটাস, তার সাইড ইফেক্ট অফ ইনসুলিন ইনসেনসিটিভ সেল কোনটা। ইনসুলিন ইনসেনসিটিভ সেল আমি পড়িয়েছি আপনাদেরকে ক্লাসের মধ্যে। ইনসুলিন মাথার মধ্যে নিউরন, চোখের মধ্যে 3টা, কর্নিয়া, লেন্স এবং রেটিনা। তারপরে হার্টের মধ্যে আরবিসি এবং ডাব্লিউবিসি। আরবিসি এবং ডাব্লিউবিসি আসেন বুকের থেকে নেমে গেলাম, ডান পাশে লিভার মধ্যে হেপাটোসাইট, বাম পাশে প্যানক্রিয়াটিক বিটা সেল, নিচে ইন্টেস্টাইন, এন্টেরোসাইট, রেনাল সিস্টেম বা কিডনি, নেফ্রন অথবা টিউবুলার সেল। তার নিচে চলে আসি, তার নিচে হচ্ছে ইউটেরাস, ফিমেলের ক্ষেত্রে প্লাসেন্টা। ঠিক আছে। এইভাবে আপনি অ্যালফাবেটিক্যালি উপর থেকে নিচে সিরিয়াল করে মনে রাখবেন। ওভারি টেস্টিস থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ফাংশন, অ্যামেনোরিয়া, গাইনোকোমেশিয়া, ইনফার্টিলিটির কজ। এটুকু জানলেই আপনার এন্ডোক্রাইন ফিজিওলজি কমপ্লিট হয়ে যাবে। আপনাকে নার্ভাস সিস্টেম থেকে বেজাল গ্যাংলিয়া, ইন্টারনাল ক্যাপসুল, থ্যালামাস, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেমের ফাংশন পারতে হবে, আর এই বিভিন্ন আপনার এই সিস্টেমের পাথওয়ে, নার্ভাস সিস্টেমের বিভিন্ন পাথওয়েগুলো, ভিজুয়াল, অডিটরি, অ্যাকোমোডেশন, টেস্ট সেন্সেশন, আর অডিটরির মধ্যে 2টা চলে আসে, আপনার হিয়ারিং আর একটা হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে। এই হচ্ছে আপনার ফিজিওলজির কন্ট্রাকশন। তো ফিজিওলজি থেকে অতীতকালে 25টি প্রশ্ন এসেছিল, কিছু প্রশ্ন আসছিল বায়োকেমিস্ট্রি থেকে, আমরা তাকে ফিজিওলজির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ভিটামিন, মিনারেল, এটা আসলে ফিজিওলজির পার্ট। বডি ফ্লুইড, এটা আসলে ফিজিওলজির পার্ট। আমাদের ফিজিওলজিটুকু পড়লে চলবে, যেটুকু আমরা বলেছি। এভাবে আপনার গুছানোভাবে ফিজিওলজি পড়লে আপনার কমপ্লিট একটা প্রিপারেশন বা প্রস্তুতি হয়ে যাবে। ফিজিওলজি অংশ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করে আমরা মেডিসিনে ঢুকে যেতে চাই। মেডিসিনে লাস্ট মুহূর্তে মানে শুধু এমসিকিউটা পড়ে যাওয়ার কিরকম কার্যকরী হবে? মানে ভিতরে পড়ার তো সময় পাওয়া না যেতে পারে একদম লাস্ট রিভাইজ। লাস্ট মুহূর্তে আমাদের যে আপনার প্রিপারেশনের প্রস্তুতি, আপনি যদি শুধু এমসিকিউ গুলো পড়ে যান, প্রতিটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউ গুলো পড়ে গেলে সেটা আসলে যথেষ্ট হবে না, আমি মনে করি। কারণ এমসিকিউ গুলো প্রশ্ন, একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করার জন্য অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। এমসিকিউ প্রশ্নগুলো আপনার কিছু সময় টপিকের বাইরেও চলে যাওয়া হয়েছে।
কারণ একটা এমসিকিউ যখন আমরা জুনিয়র চিকিৎসকদেরকে করতে দিয়েছি, যারা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে তারা, কিন্তু এমসিকিউ এর ওই আপনার অংশটুকু ফিল আপ করার জন্য এমসিকিউ এর আমরা বলেছি 50টা এমসিকিউ করে দিবেন, তখন সে প্রশ্নটা ঠিক রাখলেও উত্তরে দেখা গেছে একটা টপিক বাইরে যেতে হয়েছে। কারণ আমরা চেষ্টা করেছি এমসিকিউ দিয়ে আপনাদেরকে মানে প্র্যাকটিস সেশনে হাতটা বাড়াইতে। আগে যদি এমসিকিউ পড়া না থাকে, এখন না পড়াই ভালো। আপনি এই শুধুমাত্র এই টপিকগুলো বারবার দেখে যান, টপিকগুলো এই টপিকগুলো বারবার দেখে গেলে আপনার আয়ত্তে চলে আসবে এবং আপনি পারবেন। এই টপিকগুলো আপনার জন্য খুব হেল্পফুল, আপনাকে খুব কাজে দিবে, বুঝতে পারছেন? তো এখন আপনার ওই শুধু এমসিকিউ পড়ে যাওয়ার পক্ষে আমি না, ওই এমসিকিউ গুলো যে চ্যাপ্টার শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো পড়ে যাওয়ার পক্ষে আমি না। ডক্টর আসিফ কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? ডক্টর আসিফ। হ্যালো ভাইয়া। হ্যালো, হ্যাঁ আসিফ। ভাইয়া ভাইয়া এই টপিকস গুলো যদি আমরা সিলেবাস সলভ বই থেকে মানে বেশি করে ফোকাস করে যাই, তাহলে কি কভার দিবে, না অ্যাডিশনাল কোনো রিসোর্স লাগবে, মানে গাইটন জ্ঞানং বা এরকম কোনো কিছু? গাইটন জ্ঞানং এর সাথে যখন কম্পেয়ার করা হবে তখন তো আমি আসলে নিরুপায় থাকবো। গাইটন জ্ঞানং তো একটা আইনের মতো। হ্যালো, বইয়ের নাম আমাকে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম যে এই টপিকস গুলো তো আমরা মেনলি মানে 42nd সিলেবাস সলভ বইটাই ফোকাস করে যাব। এখন এটার সাথে কি মানে অ্যাডিশনাল কোনো কিছু দেখার প্রয়োজন আছে কিনা, বা নাকি এডিশনাল কোনো সময় কিছু দেখার পাইলে প্রয়োজন নাই। ইয়া করতে পারি, পড়বো মানে এরকম আর কি প্রশ্নটা। মানে এই টপিকস গুলো আমি মানে সিলেবাস সলভ বই থেকেই পড়বো, তারপরে আর কি। এডিশনাল কোনো টপিক দেখার প্রয়োজন নেই। শুনতে পাচ্ছেন আসিফ? জি ভাই, মানে এই টপিকস মানে অ্যাডিশনালি মানে অন্য মানে রিসোর্স থেকে দেখা লাগবে কিনা, মানে এই সিলেবাস সলভ বই পড়ার পরে, এটাই বলতেছিলাম ভাই। অন্য কোনো রিসোর্স প্রয়োজন নেই, আপনি এই সিলেবাস সলভ বইটুকু যথেষ্ট। আচ্ছা আচ্ছা ভাই, জি ভাই, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। এই টপিকগুলো আলোচনা করছি আমি জি, আমি আমি আলোচনা করছি সিলেবাস থেকে, জি, সিলেবাসের টপিকগুলোকে হাইলাইট করছি। জি যে ভাই, গতবার যেমন আরবিসির এন্ডিজেন থেকে প্রশ্ন আসছে, জি ভাই, আরবিসির এন্ডিজেন তো সিলেবাসের মধ্যে কোথাও নাই, জি বুঝতে ভাই, পারছেন? জি ভাই, আপনি পিএসসির যে সিলেবাসটা আছে, জি ভাই, পিএসসির সিলেবাসটা এটা পড়ে যাবেন। এর বাইরে প্রশ্ন আসলে প্রশ্ন খুব সোজা হবে এবং সেটা বেসিক থেকে আসবে, যেটা আপনি আনসার করতে আচ্ছা পারবেন। আচ্ছা, জি ভাই, জি ভাই, বুঝতে পেরেছেন? জি তো ভাই, আমরা আবার টপিকে ফিরে যাই, মেডিসিনের আলোচনায় ফিরে যাই। মেডিসিন জি থেকে ভাই, মেডিসিনের থেকে কতবার প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো আমরা আপনাকে আগে দেখাবো সবাইকে। দেখেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা প্রশ্ন, আমি শুধু প্রশ্নের মাথাটা কেটে নিয়ে আসছি, নিচের অপশন দেখানোর প্রয়োজন নাই, খালি প্রশ্নটা দেখালেই হবে। কজেস অফ বাইলেটারাল লেগ সুয়েলিং ডাজন্ট অলওয়েজ ইনক্লুড। বাইলেটারাল লেগ সুয়েলিং হইছে নিম্নের কোনটা তার কজ না, এটা বলার প্রশ্নটা ছিল। এই প্রশ্নের উত্তরে আনসার খুব সহজ ছিল, সবাই পেরেছেন। এই যে শক থেকে যে দুটো প্রশ্ন আসছে দেখেন, কার্ডিওজেনিক শক মেবি ডিউ টু, মানে কার্ডিওজেনিক শকের কজ আসছে, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ শক ইজ কজড বাই ফেলিয়ার অফ দ্য হার্ট টু পাম্প ইফেক্টিভলি। এটাও কার্ডিওজেনিক শকের একটা প্রশ্ন, বুঝতে পারছেন? এটা মানে আপনার মানে ফেলিয়ার অফ হার্ট পাম্প করতে পারছে না, এটা আসলে আপনার টেনশন নিউমোথোরাক্স হয়ে হার্টকে প্রেসার দিয়ে রাখছে, হার্ট পাম্প করতে পারছে না, এটা হচ্ছে আপনার অবস্ট্রাকটিভ শক। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অবস্ট্রাকটিভ শকের প্রশ্ন। এরপরে দেখেন একটা প্রশ্ন আমরা দেখি, 60 years old gentleman has been diagnosed as vitamin B12 deficiency due to pernicious anemia. Which of the following is unlikely to happen? ভিটামিন B12 deficiency আপনার ক্লিনিক্যাল ফিচার থেকে প্রশ্ন আসছে, আপনারা সবাই অবগত আছেন নিশ্চয়ই। প্রশ্ন আপনাদের প্রতিটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে। হুইচ ডিজিজ ইজ মিমিকিং অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটাকে কেউ কেউ সাইকিয়াট্রির প্রশ্ন মনে করেন, কেউ কেউ এটাকে এন্ডোক্রাইনোলজির প্রশ্ন মনে করে থাকেন। হুইচ ডিজিজ ইজ মিমিকিং অ্যাংজাইটি ডিসঅর্ডার, তো এটাকে সাইকিয়াট্রির প্রশ্নের সাথে করা যায়, কারণ অ্যাংজাইটি ডিসঅর্ডারের অর্গানিক কজের মধ্যে থাইরয়েডটক্সিকোসিস আছে, আর থাইরয়েডটক্সিকোসিসের একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে পেশেন্টের অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকবে। মনে রাখবেন, যে কোনো কারণে হার্ট রেট যদি বেড়ে যায় বা পেশেন্ট whenever patient is conscious with his or her heart rate, it is the anxiety, ঠিক আছে? এরপর একটা প্রশ্ন, কমনেস্ট কজ অফ হেপাটিক সিরোসিস ইন বাংলাদেশ। বাংলাদেশে হেপাটিক সিরোসিস কমন কজগুলো কি কি? হেপাটাইটিস বি হবে আনসার, প্রশ্নটা খুব একটা কমন প্রশ্ন। এটাকে কেউ কেউ ইনফেকশন ডিজিজের প্রশ্ন মনে করেন হেপাটাইটিস বি, আর কেউ কেউ মনে করেন এটা জিআইটি হেপাটোলজি থেকে প্রশ্ন আসছে। এরপরে দেখেন, স্কিন থেকে দুটো প্রশ্ন আসছে, একটু ভালো করে খেয়াল করলে আপনি একদম চক্ষু বুলালে আপনি দেখবেন। ড্রাগস ইউজড ইন স্ক্যাবিস, স্ক্যাবিসিডাল এজেন্ট থেকে প্রশ্ন আসছে। আর একটা হচ্ছে ফিচার্স অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস, মানে একদম আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে বসে একটা পেশেন্টকে আউটডোরে বসে যে সার্ভিসগুলো দিবেন, প্রশ্নগুলো সেই সার্ভিস রিলেটেড প্রশ্ন আসছে। তো আপনাকে যদি কেউ বলে প্রশ্ন অনেক কঠিন হবে, এটা হবে সেটা হবে, আপনি তো পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন না ভাই,
আপু, বোন। তো আপনার প্রশ্নটা ওই লেভেলের হবে, আপনার জ্ঞানের অর্জন করতে করতে অনেক বেশি ডিপে ঢোকার প্রয়োজন নাই, আবার এত বেশি সুপারফিশিয়াল থাকার প্রয়োজন নেই যেন আপনাকে কোনো প্রাণী এসে খেয়ে ফেলে। এই লেভেলের মাঝখানে আপনাকে পড়তে হবে, সিলেবাসটা সলভ করে গেলেই হবে। নেফ্রোটিক সিনড্রোম, চোখ মুখ ফোলা, একদম গোলগাল একটা মুখ চেহারা নিয়ে আপনার কাছে পেশেন্টটা চলে আসছে। নেফ্রোটিক সিনড্রোম একটা প্রশ্ন, নেফ্রোলজি থেকে আসছে। কার্ডিওলজি থেকে দেখেন প্রশ্ন আসছে, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর অফ হাইপারটেনশন। আপনি উপতলায় বসে এই পেশেন্ট আপনি ডিল করবেন, আপনি উপতলায় বসে এই পেশেন্টগুলোকে আপনি ডিল করবেন। হাইপার টেনশনের পেশেন্ট দেখবেন আপনার কোনো কন্ট্রোল শুনছে না, আপনার কোনো বারণ মানছে না, এরকম কিছু পেশেন্ট আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলে যেগুলাকে, সেখান থেকে প্রশ্ন আসছে। নন কার্ডিয়াক কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, নিউমোনিয়া, এগুলো হচ্ছে নন কার্ডিয়াক কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন। যার কোনো কজ নেই তাকে কি বলে? লোন এট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাকিউট হার্ট ফেলিওর মে অকার ডিউ টু। কার্ডিওলজি থেকে প্রশ্ন আসছে 3টা। এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থেকে প্রশ্ন, মূলত টিবি থেকে প্রশ্ন। ঘন ফোকাস ইজ সিচুয়েটেড ইন, লাংসে থাকে। প্রি এক্সিডিয়েট টিবি মিন্স ড্রাগস কজিং ইনক্রিজড ইউরিক অ্যাসিড লেভেল, এটা টিবি থেকে প্রশ্ন। 3টা প্রশ্ন টিবি থেকে আসছে। এবার নিউমোনিয়া এবং এটিপিক্যাল নিউমোনিয়া থেকে প্রশ্ন আসবে। নিউমোনিয়া সম্পর্কে জানতে হবে, নিউমোনিয়ার সিআরবি স্কোর যেটা কার্ভ 65 স্কোর। এটিপিক্যাল নিউমোনিয়ার কজ জানতে হবে, এটিপিক্যাল নিউমোনিয়া কোভিড-19 থেকে প্রশ্ন আসবে। একসাথে কি পাওয়া যায়, চেস্ট এক্সরে কি পাওয়া যায়, সিটি স্ক্যানে কি পাওয়া যায়, গ্রাউন্ড গ্লাস অপাসিটি সবাই জানেন সবকিছু। ভাইরাস যদি নিউমোনিয়া করে তাকে বলে এটিপিক্যাল নিউমোনিয়া। এছাড়া ব্যাকটেরিয়া আছে 3টা, 4টা ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়ার নাম কি কি? এক নম্বর নাম কি? লিজিওনেলা নিউমোফিলা। 2 নম্বর ক্লেমাইডিয়া, সেটা কি থাকুক অথবা নিউমোনিয়া থাকুক, দুটোই অ্যান্সার। তারপরে কক্সিলা বার্নিটি বা কিউ ফিভার, বুঝতে পারছেন? কক্সিলা বার্নিটি বা কিউ ফিভার এটা কি? মাইকোপ্লাজমা। এই 4টা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ভাইরাস। যে কোনো ভাইরাস নিউমোনিয়া করলে তাকে এটিপিক্যাল নিউমোনিয়া বলে। SARS-CoV-2 হইতে পারে, ইনফ্লুয়েঞ্জা হইতে পারে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হইতে পারে, অ্যাডেনো ভাইরাস হইতে পারে, বুঝতে পারছেন? এটিপিক্যাল নিউমোনিয়া কেন বলা হয়? কারণ হচ্ছে এটার আপনার অর্গানিজম গুলোকে কালচার করা যায় না, আইডেন্টিফাই আলাদা করে আইসোলেট করা যায় না, এবং প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম, এই জন্য বলা হচ্ছে এটিপিক্যাল নিউমোনিয়া। ড্রাগস কজিং ইনক্রিজ ইউরিক অ্যাসিড লেভেল, হাইপার ইউরিসেমিক ড্রাগ কারা কারা? হাইপার ইউরিসেমিয়া করে কারা কারা? আপনার এর মধ্যে আছে এই এন্টিটিভি ড্রাগের মধ্যে কে কে? পাইরাজিনামাইড। এন্টিটিভি ড্রাগের মধ্যে পাইরাজিনামাইড। এছাড়া কে আছে মনে রাখবেন? FCPS, F মানে ফুসেমাইড, সি তে সাইক্লোস্পোরিন, পি তে হলো পাইরাজিনামাইড, এস তে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ অ্যাসপিরিন। FCPS, F মানে ফুসেমাইড, সি মানে সাইক্লোস্পোরিন, পি মানে পাইরাজিনামাইড, এস মানে স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন, ঠিক আছে? এরপরে দেখেন কজেস অফ রেনাল ফেলিওর ইন মাল্টিপল মায়োলোমা, আমরা জানি হেমাটোলজির প্রশ্ন এটা, মাল্টিপল মায়োলোমা রেনাল ফেলিওরের কজ গুলো। এরপরে দেখেন দ্য মেজর প্যাথোলজিক অ্যাবনর্মালিটি ইন ডেঙ্গু শক সিন্ড্রোম, ইনফেকশন ডিজিজ থেকে প্রশ্ন আসছে। ওই সময়ে 39 BCS এর সময়ে ডেঙ্গুর একটা ভালো প্রকোপ ছিল, এবার কোভিড থেকে প্রশ্ন আসতে পারে, এটা প্রশ্ন। তো এই ছিল গতবারের আমাদের প্রশ্নগুলো, গত প্রশ্ন। তো আমরা যদি হিসাব করি, দেখেন 1, 2, 5, 8, 9, 11, 12, 13, 14, 16, 17, এই যে এই 17টা প্রশ্ন পিওরলি মেডিসিন থেকে আসছে। এছাড়া কিছু প্রশ্ন বিভিন্ন টপিকের সাথে ভাগ হয়ে ঢুকে গেছে অন্যান্য টপিকের মধ্যে, যারাও মেডিসিনের প্রশ্ন। এই মেডিসিনের এই প্রশ্নগুলো গবেষণা করে আর টপিক বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে মেডিসিনের পড়ার মতো টপিক খুব অল্প, কিন্তু মেডিসিন বললেই সবাই ডেভিডসনের কথাটা মাথায় চলে আসে এবং তখন একটা বিশাল একটা বিগ একটা প্রবলেম সামনে দাঁড়ায়। তো আপনাদের জন্য সহজ করে কথা বললে, আপনি প্রথমে ফিজিওলজি বইটা হাতে নেবেন। ফিজিওলজি যে টপিকটা করবেন, রেসপিরেটরি সিস্টেম পড়লেন, রেসপিরেটরি সিস্টেমের মেডিসিনের অংশ ঢুকে যাবেন, ঢুকে আপনি মেডিসিন অংশটা পড়ে ফেলবেন। কার্ডিওলজির মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়লেন, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেডিসিনে ঢুকে যাবেন। আপনি এন্ডোক্রাইন অংশটা পড়লেন, এন্ডোক্রাইন ফিজিওলজি পড়লেন, সাথে সাথে এন্ডোক্রাইন ক্লিনিক্যাল পড়লেন, নার্ভাস সিস্টেম পড়লেন, নার্ভাস সিস্টেমের ক্লিনিক্যাল অংশ পড়লেন। এইভাবে আপনি পড়ে ফেলবেন। এরপরে বাকি থাকে মাত্র অল্প কয়েকটা টপিক। অল্প কয়েকটা টপিকের মধ্যে দেখেন সবচেয়ে বড় অংশ জুড়ে আছে এই প্রথম দিকের সিম্পটম অ্যানালাইসিস এবং মেডিকেল ইথিক্স। সিম্পটম অ্যানালাইসিস এবং মেডিকেল ইথিক্স থেকে আমি আপনাদেরকে লাকি 7 টপিক ধরে নিয়ে এসেছি। ইডেমা থেকে গতবার প্রশ্ন আসছে, এই জন্য এটা। লিম্ফোডেনোপ্যাথি করতে হবে, ডিজনিয়া কাফের কজ করতে হবে, এই 4টা জিনিসের কজ। আর কমিউনিকেশন স্কিলের মধ্যে কমিউনিকেশন ব্যারিয়ার কি, ক্লিনিশিয়ানের কি, রোগীর কি, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য কি কি কোশ্চেন করা হয়, ওপেন কোশ্চেন, ক্লোজ কোশ্চেন, এইসব। ইথিক্যাল বিহেভিয়ার বা ইথিক্স ইন গুড মেডিকেল প্র্যাকটিস কি জিনিস, ইথিক্স এর 4টা প্রিন্সিপাল, অটোনমি, তারপরে আছে হচ্ছে আপনার বেনিফিশিয়েন্স, নন মেলিফিশিয়েন্স আর ট্রাস্ট। এই ইথিক্যাল ইস্যুর সাথে কি কি প্রবলেম আছে ইথিক্যালের সাথে,
একটা রোগীর আপনাকে বললো, রোগীকে এনজি করতে বলছে আপনার কনসালটেন্ট, রোগীকে আপনি এনজি সম্পর্কে বললেন, বলার পরে রোগীকে বললো এটার বিকল্প অপশন কি, রোগী বললো আমার পেটের মধ্যে একটা নল ঢুকাই দেন, আমার নাক দিয়ে আমি নিব না। এনজি করতে গেলে অনেক সমস্যা হয়, রোগী নিতে চায় না, এনজি করার সময় রোগী ইরিটেটেড হয়ে যায়। তো এই জন্য আপনি লেরিঙ্গোস্কোপ দিয়ে আপনি পেশেন্টকে যে একটু আস্তে ধীরে করবেন, সেই পেশেন্ট সেই এটা দিবে না, বললো আপনার আমার স্টমাকের এই যে একটা ইস্যু, পেশেন্টের অটোনমি যদি আপনি রেসপেক্ট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুমায়ুন কবির, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, মেডিকেল এথিক্স কিংবা যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এগুলি থেকে কি প্রিলিতে কোশ্চেন হতে পারে না, শুধু ভাইবার জন্য এগুলো থেকে প্রিলিতে কোশ্চেন হবার চান্স কম, তবে মেডিকেল ইথিক্স থেকে প্রশ্ন হতে পারে। ইথিক্যাল যে 4টা পয়েন্ট আছে না, জি স্যার। একটা হচ্ছে অটোনমি, 2 নম্বর হচ্ছে বেনিফিশিয়েন্স, রোগীর ভালো করতে হবে, 3 নম্বর নন মেলিফিশিয়েন্স, রোগীর খারাপ করা বা নিম্নের কোনটা মেডিকেল ইথিক্স বা মেডিকেল প্রিন্সিপালের অংশ। আর ডক্টর পেশেন্ট রিলেশনশিপ থেকে 39 তো একটাও কোশ্চেন হয় নাই, চার্ট আছে, সেই চার্ট থেকে প্রশ্ন আসতে পারে। একটা মেডিকেল টিমে কে থাকবে, আর ডক্টর পেশেন্ট 39 এ যদি একটা কোশ্চেন না এসে থাকে, 42 তে এখান থেকে আসার চান্স আছে। তবে 39 কিন্তু ইডেমা থেকে প্রশ্ন আসছিল, 39 এ আপনি খেয়াল করে দেখবেন যে 39 এ ইডেমা নিম্নের কোন কজগুলোর মধ্যে বাইলেটারাল ইডেমা নাই, এরকম একটা প্রশ্ন আসছিল। আমি প্রথমে দেখিয়েছি প্রশ্নটা, কিন্তু ইডেমা থেকে প্রশ্ন আসে। আপনি আর মানে কোশ্চেন 39 থেকে কি রিপিট হতে পারে? হ্যাঁ, অবশ্যই রিপিট হবে। কোশ্চেন রিপিট না হলে টপিক রিপিট হবে, হুবহু কোশ্চেন রিপিট না হলে টপিক রিপিট হবে, বুঝতে পারছেন? আমরা তো জানি আগে শক থেকে 2টা কোশ্চেন চলে আসছে গতবার, অবস্ট্রাকটিভ শর্টসে কার্ডিওজেনিক থেকেও আসে, এবারও কি শক থেকে আসতে পারে? শক থেকে আসার চান্স খুব প্রকট, কারণ শকের পেশেন্ট আপনি ডিল করবেন উপজেলা হেলথ কমপ্লেক্সে। যে টপিক আমরা অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করেছি, যে টপিকগুলো আমরা দেখছি, আমরা দেখিয়েছি, প্রশ্নগুলো যা আসছে সেগুলো আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে বসে আপনার পেশেন্ট রিলেটেড প্রশ্ন আসছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এখান থেকে কমিউনিকেশন স্কিল, ইথিক্স আপনি পড়ে যাবেন। ডক্টর পেশেন্ট রিলেশনশিপে আমরা যে অংশটুকু আপনাকে গুছিয়ে দিচ্ছি এটুকু পড়ে যাবেন। আমরা এখানে প্রায় প্রশ্ন টপিক ছিল প্রায় 41টার মতো মনে হয় টপিক, আমরা যদি খোঁজ নেন 40-41টার মতো টপিক ছিল। আমরা আপনাকে মাত্র 7টি টপিক দিয়েছি, এটুকু আপনি দেখে যাবেন। ইডেমার কজ, লিম্ফোডেনোপ্যাথির কজ, ডিসনিয়া, কাফ, কমিউনিকেশন স্কিল, ইথিক্যাল বিহেভিয়ার, ডক্টর পেশেন্ট রিলেশন, জাস্ট আপনি দেখে যাবেন। আপনার মাঝে আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে, খুব বেশি সময় লাগবে না, এটুকু পড়তে আপনার আধা ঘন্টার বেশি লাগবে না। এরপরে আমরা যাই আরেকটা টপিক, ইমার্জেন্সি এন্ড অ্যাকিউট মেডিসিন। মূলত কার্ডিওলজিতে বলা হয়ে গিয়েছে শক, কার্ডিয়াক অ্যারেস্ট। শক থেকে আপনার এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। কার্ডিয়াক অ্যারেস্ট থেকে আপনাকে জানতে হবে কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে কোনটাতে আমরা সিপিআর দেই, কোনটাতে আমরা ডিসি শক দিই। কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে অ্যাসিস্টল এবং পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকলে আমরা তাকে চেস্ট কম্প্রেশন দিই, আর পালসলেস ভিটিআর বিহেভ থাকলে আমরা তাকে শক দিই, ডিসি শক দিই। এই কথাটুকু জানলেই চলবে। আর 30:2 রেশিওতে আমরা চেস্ট কম্প্রেশন দিই, অর্থাৎ 30টা চেস্ট কম্প্রেশন দিয়ে 2টা আমরা তাকে ভেন্টিলেশন দিই, যাতে সেই সময়ে সে বাতাসটা পায়, অক্সিজেন পায়। ডিকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ডায়াবেটিস হাই থাকবে 14 বেশি, কিটোন বডি থাকবে, আর অ্যাসিডোসিস থাকবে। ডিকেএ তার ট্রিটমেন্টের মধ্যে মূল অংশ কি? মূল অংশ হচ্ছে ফ্লুইড থেরাপি। স্টেটাস ইপিলেপ্টিকাস হচ্ছে 30 মিনিট বা তার বেশি সময় ধরে যদি কারো কনভার্সন হয় তাকে বলা হয় স্টেটাস ইপিলেপ্টিকাসের পেশেন্ট উপজেলা লেভেলে ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই, তাকে আপনি ডায়াজিপাম কাউন্সিলিং করে ডায়াজিপাম ইনজেকশন দিয়ে একটু সামান্য স্টেটাসটা ইপিলেপ্টিকাস কমিয়ে আপনি তাকে ঢাকায় পাঠিয়ে দিবেন বা টারশিয়ারি কেয়ার সেন্টারে তাকে আপনি রেফার করে দিবেন। স্টেটাস ইপিলেপ্টিকাস আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, আপনার পার্সোনাল প্রয়োজন ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম 3টা খুব ইম্পর্টেন্ট। আপনার একিউট এবং ইমার্জেন্সি মেডিসিন থেকে আপনি এটুকু ধারণা নিয়ে নেবেন। শক খুব ভালো একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষার হলে এবার শক আসার চান্স আছে। টপিক নিউরোলজি থেকে 3টা টপিক সিলেবাসে আছে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস এবং পেরিফেরাল নিউরোপ্যাথি। নিউরোলজি ক্লাসটা আমি নিয়েছি আপনাদের। এই 3টা টপিকের বাইরে আমি আপনাকে সার্কেল অফ উইলিসটা পড়িয়েছি, আপনাকে স্ট্রোক সম্পর্কে একটা ধারণা দিয়েছি। স্ট্রোকের মধ্যে যেই ব্যাপারটা আপনার জন্য খুবই দুশ্চিন্তা, তার নাম হচ্ছে সাবআরাকনয়েড হিমোরেজ। এই সাবআরাকনয়েড হিমোরেজটা আপনি পড়বেন, আমরা আপনাকে যেটুকু গুছিয়ে দিয়েছি, আপনাদের সিলেবাসের বই আছে ওটুকু পড়লেই চলবে।
আচ্ছা, মেনিনজাইটিসের মধ্যে কজ, নিউনেটাল মেনিনজাইটিসের কজ, প্রি স্কুল চিলড্রেনের মেনিনজাইটিসের কজ এবং স্কুল গোয়িং চিলড্রেনের মেনিনজাইটিসের কজ। এই বক্সটা ইনফিনিটি স্টার। এনকেফালাইটিস কার দ্বারা হয়? মূলত ভাইরাস দ্বারা হয়, এর মধ্যে হারপিস ভাইরাস বেশি ইম্পর্টেন্ট। পেরিফেরাল নিউরোপ্যাথির কজের মধ্যে আপনাকে পড়তে হবে ড্রাগ কজ এবং কোন কোন ভিটামিনের অভাবে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আর সার্কুলোপলিসের ফরমেশন, সার্কুলোপলিসের তার কি কি? এন্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, তারপরে আপনার মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর বেজিলার আর্টারি। বেজিলার আর্টারির টিপটা তার ফরমেশনে থাকে, কিন্তু আর কেউ তার ফরমেশনে থাকে না। ঠিক আছে? এন্ডোক্রাইন, ডায়াবেটিস মেলিটাস, নিউট্রিশন এবং জেরিয়াট্রিক্স। এখানে আপনার ওবেসিটি এবং ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজগুলো কি কি আছে আপনি জানতে হবে এই নিউট্রিশন থেকে। ডায়াবেটিস মেলিটাস থেকে ওই ইনসুলিন আমরা যেটা ফিজিওলজি অংশে দেখিয়েছি, আপনাকে ডায়াবেটিস মেলিটাসের তার ডায়াগনোসিস জন্য তার মেডিকেল নাম্বার আছে না কিছু, 6.17, তারপরে 7. জিআইটি, হেপাটোলজি এবং স্কিন ডিজিজ। এখান থেকে আমি মুখে বলে দিচ্ছি কিছু স্লাইড এখানে আমাদের মিস হয়ে গেছে, এগুলো রিট্রিভ করতে পারিনি। তো জিআইটি হেপাটোগুলো আমি মুখে বলছি, আপনারা একটু নোট করে যারা আমার সুযোগ অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা। জিআইটি হেপাটোলজি থেকে আপনারা ডিল করবেন অনেক বেশি পরিমাণে। ক্যান্সার ডিজিজের পেশেন্ট গুলো ডিল করার কারণে এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। হেপাটোলজি অ্যাবডোমিনাল কিন্তু জিআইটি হেপাটোলজি থেকে প্রশ্ন আসেনি। সিনড্রোম প্রশ্ন আসার চান্স অনেক বেশি। মধ্যে অ্যাকিউট প্যানক্রিয়াটিসের কজগুলো শুধু আপনি পড়বেন। কমন কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটিস বলা হয় গলস্টোন থাকলে অবশ্যই গলস্টোন আনসার। অ্যালকোহলিজম থাকলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ অ্যালকোহলিজম না, এই জন্য অ্যালকোহলিজমটা বাংলাদেশের পার্সপেক্টিভে ট্রু হবে না। ঠিক আছে? বিসিএস পরীক্ষায় যদি অপশনে অ্যালকোহলিজম থাকে আর যদি বাংলাদেশ বলা না থাকে যে মোস্ট কমন কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটিস, আচ্ছা যদি ইন বাংলা লেখা থাকে তাও আপনি গলস্টোন আনসার করুন। গলস্টোন না থাকলে সেক্ষেত্রে আপনাকে আনসার করা লাগবে অ্যালকোহলিজম। বুঝতে পারছেন? মোস্ট কমন কজের মধ্যে 4টা কজ আছে। একটা হচ্ছে গলস্টোন, অ্যালকোহলিজম, পোস্ট ইআরসিপি এবং 4 নম্বর আছে আপনার ইডিওপ্যাথিক। এরপরে দেখেন আপনি যদি অ্যাকিউট প্যানক্রিয়াটিসের কজগুলো পড়লে চলবে, কিছু লাগবে না এখান থেকে। এরপরে লিভার এবং বিলিয়ারি ট্র্যাক্ট ডিজিজ। লিভার এবং বিলিয়ারি ডিজিজের মধ্যে ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস বি এবং লিভার ফেলিয়ার। ভাইরাল হেপাটাইটিস, লিভার ফেলিয়ার মানে হেপাটিক এনকেফালোপ্যাথি, ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস বি এবং লিভার ফেলিয়ার। এইটুকু 3টা জিনিস আপনি পড়বেন। ভাইরাল মানে একিউট ভাইরাল করা পেইন থাকবে, অনেক বেশি ব্যথা হবে। ভাইরাল হেপাটাইটিসের অ্যান্টিভাইরাল ড্রাগ আলাদা করে কিছু নাই। হেপাটাইটিস করা হয় তার ইনভেস্টিগেশনগুলো, তার মার্কারগুলো আমরা ইনফেকশন ডিজিজ ক্লাস ফেলিয়ার। লিভার ফেলিয়ার জিনিসটা কি? লিভার ফেলিয়ারের কজ কি? লিভার ফেলিয়ারের মেইন কজ হচ্ছে প্যারাসিটামল। মেইন কজ কি? প্যারাসিটামল। সেকেন্ড কজ কি? ভাইরাস। মেইন কজ প্যারাসিটামল, সেকেন্ড কজ হচ্ছে ভাইরাস। এবং লিভার ফেলিয়ারের মধ্যে 4 গ্রেড আছে, গ্রেড 1, 2, 3, 4। এই গ্রেড 1 গ্রেড 3 হচ্ছে কনফিউশন, এ বি সি কনফিউশন, আর গ্রেড 4 বা ডি হচ্ছে ডিপ কোমা। গ্রেড 1 মানে হচ্ছে অল্টারমেন্টেশন বা এ, গ্রেড 2 মানে হচ্ছে বি মানে বিহেভিয়ারাল চেঞ্জ, গ্রেড 3 মানে হচ্ছে কনফিউশন, আর গ্রেড 4 মানে হচ্ছে ডিপ কোমা। ঠিক আছে? এইটুকুই পড়াশোনা এখান থেকে লিভার সম্পর্কে। হেপাটিক এনকেফালোপ্যাথি বা লিভার ফেলিয়ার এর 4টা গ্রেড, গ্রেড 1, 2, 3, 4। এর মেইন কজ হচ্ছে প্যারাসিটামল, সেকেন্ড মেইন কজ হচ্ছে ভাইরাস, এবং 4টা গ্রেডে ভাগ করা হয় একে, এ, বি, সি এবং ডি। এরপরে আসে নেফ্রোলজি এবং অ্যাসিড বেস ব্যালেন্স। আচ্ছা, ওখানে একটা কথা বাদ পড়ে গেছে, অবশ্যই আপনি আবারও
স্ক্যাবিসটা পড়ে যাবেন, স্কিন ডিজিজ থেকে স্ক্যাবিস, এবং আপনাকে একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, ডার্মাটাইটিস, এই 4টা জিনিস পড়ে গেলে আপনার কমন পড়ে যাবে পরীক্ষা হলে। এবং এগুলোই উপজেলা লেভেলে খুব কমন টপিক, এবং এগুলো আপনাকে ট্রিট করতে হলে আপনাকে বারবার আসবে অনেক দক্ষ চিকিৎসক কাজ করবে সাথে ব্যালেন্স, নেফ্রোলজি সিস্টেম বা ব্যালেন্স থেকে আমাদের জানার মতো টপিক হচ্ছে। এখান থেকে আমাদের নেফ্রোলজি থেকে নেফ্রোটিক সিনড্রোম আমরা পড়বো, একে সম্পর্কে আমরা পড়বো, এবং সোডিয়াম পটাশিয়াম ম্যানেজমেন্ট এবং হাইপারটেনশন, হার্ট ফেলিয়ার এবং এমআই এর হাইপারটেনশন, হার্ট ফেলিয়ার এবং এমআই এর ম্যানেজমেন্ট, এই 3টা জিনিস সম্পর্কে আমরা খুব ধারণা নিব। তবে সিলেবাসের পেরিকার্ডিটিস তো আছে, পেরিকার্ডিটিস টপিকটাও আমরা একবার দেখে যাব, বিশেষ করে পেরিকার্ডিটিস কজ এবং তার ক্লিনিক্যাল ফিচার, আর কিছু লাগবে না। তাহলে বলি হার্ট ফেলিয়ার, এমআই, তারপরে পেরিকার্ডিটিস এর কজ এবং তার ক্লিনিক্যাল ফিচার। আমরা যদি রেসপিরেটরি পড়ে চলে আসি, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে গতবার টিবি থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, এবার নিউমোনিয়া থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। নিউমোনিয়ার মধ্যে এটিপিক্যাল নিউমোনিয়াতে এবার ঢুকবেই, তারপর আসবে। এছাড়া আমাদের এখানে প্রশ্ন ছিল, টপিক ছিল নিউমোথোরাক্স, তারপরে করোনারি। তো অ্যাজমা, সিওপিডি, করপালমোনারিটা পড়বেন, নিউমোনিয়া, অ্যাজমা, সিওপিডি। আর যেহেতু টিউবারকুলোসিসটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, টিউবারকুলোসিস থেকে আপনি প্রশ্ন পাবেন, এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনার টিউবারকুলোসিসের একটা আপনার প্রোগ্রাম করতে হবে 3 মাস পর পর, এমওডিসি অথবা হাসপাতালে আরএমও এই কাজটা করে থাকেন। এই জন্য টিউবারকুলোসিসটা স্যারদের একটা হট ফেভারিট টপিক। আর কোভিডটা দিবে পদাধিকার বলে, কোভিড-19 এবং নিউমোনিয়া, এটিপিক্যাল নিউমোনিয়া দিবে পদাধিকার বলে। কোভিড-19, নিউমোনিয়া, এটিপিক্যাল নিউমোনিয়া, কার্ভ 65 স্কোরিং, কোভিডের ক্ষেত্রে সিআরবি স্কোরিং, এটুকু সম্পর্কে আপনার ধারণা নিলেই চলবে। টিবি সম্পর্কে জানতেই হবে, কারণ টিবি হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রিভেলিং ডিজিজ, এবং চেস্ট এক্সরে দেখে কিভাবে টিবি ডায়াগনোসিস করা হবে, টিবি সম্পর্কে আপনার জানতে হবে আর কি, টিউবারকুলোসিস সম্পর্কে। এরপরে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অ্যাজমা, সিওপিডি আর করপালমোনারি পড়ার পর আপনি ফুরুত করে উড়াল দিবেন, শুরুত করে চলে যাবেন হেমাটোলজিতে। হেমাটোলজি থেকে গতবার একটা প্রশ্ন এসেছে, মাল্টিপল মাইলোমার পেশেন্টের প্রশ্নটা আসছে। হেমাটোলজির মধ্যে আপনি মাল্টিপল মাইলোমা থেকে প্রশ্ন আসলেও, মাল্টিপল মাইলোমা অনেক নিচের দিকে দেওয়া আছে, ব্লাড ট্রান্সমিশন রিঅ্যাকশন থেকে আপনার প্রশ্ন আসার চান্স বেশি এবারের জন্য। আপনার মেসিভ ব্লাড ট্রান্সমিশন মানে এমবিটি, আর একটা হচ্ছে মিসম্যাচড ব্লাড ট্রান্সমিশন। তো মেসিভ আর মিসম্যাচড ব্লাড ট্রান্সমিশন থেকে এবারের প্রশ্ন আসার চান্স অনেক বেশি, আপনাকে এটা পড়তে হবে খুব ভালো করে। আপনি এরপর এনিমিয়ার কজ খুব ভালো করে পড়ে যাবেন, এনিমিয়া সম্পর্কে, এবং আপনি হিমোফিলিয়া সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন। তার মানে যদি বলি আমরা সামারি করি, হেমাটোলজি থেকে আপনি পড়বেন এনিমিয়া সম্পর্কে ডিটেইলস যা আছে পড়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি হিমোফিলিয়া সম্পর্কে পড়বেন, এবং ব্লাড ট্রান্সমিশন রিঅ্যাকশন, এবং গতবারের প্রশ্ন, হ্যাঁ আপনার যে মাল্টিপল মাইলোমা ছিল, সেই মাল্টিপল মাইলোমার প্রশ্নটা আপনি দেখে যাবেন। প্রশ্নটা মানে ওই টপিকটা, মাল্টিপল মাইলোমা এটা একটা আপনার বোন ম্যারো টিউমার, এটাতে আপনার অ্যান্টিবডি তৈরি হয় অ্যাবনরমালের মধ্যে, কোনটা কমন, ইমিউনোগ্লোবুলিন জিটা হচ্ছে কমন, অ্যাবনরমাল অ্যান্টিবডি তৈরি হয়। এটা হচ্ছে তার 3টা ট্রায়াড আছে, একটা হচ্ছে বোনসের মধ্যে লাইটিক্লেশন পাওয়া যায়, তারপরে প্লাজমা সেলের বোন ম্যারোর মধ্যে ইনফিলট্রেট করে, আর লাইটিক্লেশন, এই 3টা হচ্ছে তার ট্রায়াড বলে এটাকে। এরপরে আপনি এখানে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, যদি রেনাল প্রেজেন্টেশন হয় এটাকে ঠিক করা লাগবে, আর যদি ব্যথা হয় সে ব্যথাকে আমরা পেন কিলার দিব। এছাড়া মাল্টিপল মাইলোমা কাদের হয়, বিশেষ করে এলডারলি পেশেন্টের, মোর দেন 60 ইয়ার্স এজ। এবং আমরা কিভাবে সন্দেহ করব, যদি মাল্টিপল মাইলোমার পেশেন্ট যদি আসে আমাদের ইয়েতে, পেন নিয়ে আসবে, সন্দেহ করবো কিভাবে, যদি ইএসআর অনেক বেশি থাকে, 3 ডিজিট ইএসআর থাকলে আমরা মনে করবো এটা একটা মাল্টিপল মাইলোমার কেস হতে পারে, তখন মাল্টিপল মাইলোমা ইভালুয়েট করে তাকে ট্রিট করতে হবে। ইয়াংদের কি মাল্টিপল মাইলোমা হতে পারে? ইয়াংদের মাল্টিপল মাইলোমা হতে পারে, রেয়ার, ইউজুয়ালি রেয়ার হইলে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে তাকে আমরা ভালো করে দিব, ঠিক আছে। এরপরে একটা টপিক আছে, তার নাম হচ্ছে রিউমাটোলজি। রিউমাটোলজি টপিকটা গাম্ভীর্যপূর্ণ, অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ, অনেক 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 রাখে, রিউমাটোলজি অনেক গুরুত্ব রাখে। এখান থেকে শুধুমাত্র আপনি 2টা জিনিস, এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর গাউট, দরকার নেই যাই থাকুক না কেন, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর গাউট, এই 3টা জিনিস পরে আপনি
রিউমাটোলজি সম্পর্কে আপনি ক্লোজ করে দিবেন খুব ভালো করে পড়ে, এবং অস্টিওপোরোসিস দেখতে পারেন এক নজর। অস্টিওপোরোসিস আপনার যেহেতু মানে এই থাকে, প্রশ্ন থাকে অস্টিওপোরোসিস থেকে এই বয়সী রোগীরা আপনার উপজেলা হেলথ কমিশনে আসবে, তাহলে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, এই চারটা টপিকই আপনি এখান থেকে দেখবেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট অস্টিওআর্থ্রাইটিস। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এই পেশেন্ট আপনার কাছে যাবে হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে। এসএলই একবার নজর বুলাবেন, অত গুরুত্ব দেওয়ার কিছু নাই উপজেলা হেলথ কমিশন লেভেলে। টক্সিকোলজি চ্যাপ্টার থেকে আমাদের এখান থেকে পড়তে হবে, একটা হচ্ছে প্যারাসিটামল পয়জনিং, একটা হচ্ছে উপজেলা লেভেলে বাচ্চারা আসবে কেরোসিন সিনড্রোমের কথা বলা হচ্ছে বা সেরিল খেয়ে আসে, কিন্তু এটা খুব রেয়ার। কেরোসিন পয়জনিং নিয়ে বাচ্চারা আসবে, তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে ওপিসি পয়জনিং, একটা হচ্ছে আপনার কেরোসিন পয়জনিং, ওপিসি পয়জনিং, কেরোসিন পয়জনিং, একটা হচ্ছে আপনার ডায়াজিপাম। তাহলে ডায়াজিপাম ওপিসি পয়জনিং তো আপনি উপজেলা লেভেল করতে পারবেন না, এগুলো আসে কেউ কেউ আসে পয়জনিং নিয়ে, কেউ আসে হারপিক খায় বাচ্চারা, থাপ্পড় দিতে করে খায়। আমার শিকার হচ্ছে না, তারপরে তাকে বললাম এনজি করতে হবে, এটা করতে হবে, ভয় দেখাইলো থেকে গতবার পয়জনিং বা ড্রাগ ওভারডোজ থেকে কোনো প্রশ্ন আপনি একবার ধারণা নেবেন। তারপরে আপনি ডায়াজিপাম খাইলো 10টা 12টা 11টা 15টা 20টা, যদি সে 150টা খায় তাহলে কিছু হবে। তো এই পেশেন্টের আসলে উপজেলা হেলথ কমপ্লেক্সে ডিল করার মতো কিছু নাই, ঠিক আছে। কেরোসিন পয়জনিং বাচ্চারা আসে, কেরোসিন পয়জনিং বা কেরোসিন খেয়ে বাচ্চারা আসে। প্রিয়াঙ্কা প্রশ্ন করেছেন, ভাইয়া জিআইটির কথাগুলো বুঝতে পারি নাই, জিআইটির কথাগুলো বুঝতে পারে না, এটা অনেকক্ষণ পরে আসছে প্রশ্নটা। তাহলে আগে শেষ করে ফেলি, পরে জিআইটি নিয়ে আরেকবার কথা বলবো না, শেষ করে ফেলে আরেকবার জিআইটি নিয়ে কথা বলবো, জিআইটি লিখে রাখি, জিআইটি নিয়ে কথা বলবো। তো আসি আমরা পয়জনিং থেকে মূলত তিনটা ওপিসি সম্পর্কে আমরা ধারণা নিব। ওপিসির ক্লিনিক্যাল ফিচার যে ডাম্বেল নামে আমরা যেটা মনে রাখি, ডায়রিয়া, তারপরে ইউরিনেশন, তারপরে মায়োসিস, আপনার তারপরে হচ্ছে আপনার ব্র্যাডিকার্ডিয়া, বি মানে ব্র্যাডিকার্ডিয়া, ই মানে এমএসিস, আর এল মানে ল্যাক্রিমেশন, আর তার অ্যান্টিডোট আমরা আর কিছু। ঘুমায় থাকবে রোগীটা, ডায়াজিপাম খাই আসলে সে ঘুমাবে, তার একটু উইকনেস লাগবে, তার দুর্বলতা লাগবে, তো অবজার্ভ করবেন। 150টা উপজেলা লেভেলে কেউ পাবে না কখনো, 150টা খাবেও না, 15টা 20টা খাবে, খেয়ে ঘুমাবে, ডায়াজিপাম খেয়ে ঘুমাবে। এরপরে আপনার এই কেরোসিন পয়জনিং নিয়ে বাচ্চারা আসে, এদেরকে একটু অবজার্ভ করতে হবে, মনিটর করতে হবে। ইনহেলেশনাল পয়জনিং নিয়ে আসতে পারে, একটু মনিটর করতে হবে আর কি, ঠিক আছে। এরপরে আসেন সাইকিয়াট্রি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, একটু একটা ক্লাস অনলাইনে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এরপরে আসেন সাইকিয়াট্রিক প্রবলেম। সাইকিয়াট্রিকের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার আর হচ্ছে আপনার ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার মানে কনভার্সন ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা হচ্ছে ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার, আর ডিপ্রেশন সম্পর্কে একটু পড়ে যেতে পারেন। ডিপ্রেশন তাহলে তিনটা জিনিস, অ্যাংজাইটি ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার মানে ঢং ধরে আসে না, এই পেশেন্ট আপনি এত পাবেন, আপনি বিরক্ত হবেন পেশেন্টগুলোর দিকে তাকায় কাজ করতে করতে, এই পেশেন্টগুলো আপনাকে একদম খুব কষ্ট বিরক্ত করে ফেলবে। তো অ্যাংজাইটি ডিসঅর্ডার, তারপরে কনভার্সন ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এই জিনিস সম্পর্কে আপনি ধারণা নেবেন। অ্যাংজাইটি ডিসঅর্ডারের কজ, অর্গানিক কজ, ইনঅর্গানিক কজ, তারপরে ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কজ তার ফিচার গুলো, আর কনভার্সন ডিসঅর্ডারের ফিচার গুলো, ঠিক আছে। তারপর শামীম আক্তার আপনার ভিডিও করে দিন। তো এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, আর একটা হচ্ছে ডিসঅর্ডার হয়ে যাবে। অ্যাংজাইটি কি করবে থেকে পড়ে তার কজ, অর্গানিক কজ, এই আপনার ক্লিনিক্যাল ফিচার করতে হবে, প্রিসিপিটার কজ হবে, আর এই এরপরে ইনফেকশন ডিজিজ। ইনফেকশন ডিজিজের মধ্যে আমরা আগে বলবো দেখেন একদম ম্যালেরিয়া, ফাইলেরিয়া মধ্যে ধারণা নিতে হবে, জেনে নিতে হবে। বোঝা যাচ্ছে না, কথা কি সবাই বুঝতে পারছেন না? স্যার আপনার ইন্টারনেটের ধীরগতির কারণে আমরা অনেকগুলো কথা বুঝতে পারছি না আসলে। পয়জনিং থেকে আমরা যেটা বলছিলাম, উপজেলা লেভেলে পয়জনিং এর মধ্যে আপনি যে পেশেন্টগুলো পাবেন, এগুলোর মধ্যে আপনার পয়জনিং এর পেশেন্টগুলোর মধ্যে ওপিসি বেশি পাবেন, সিডেটিভ ডোজ ওভারডোজ পাবেন,
সেডেটিভ মানে ডায়াজেপাম পাইতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, এবং কেরোসিন পাবেন। এই সম্পর্কিত তথ্য নিয়ে আপনি যাবেন। ওপিসি পয়জনিং এর মধ্যে আপনি পড়বেন হচ্ছে তার ক্লিনিক্যাল ফিচার, মানে ডাম্বেল যে কথাটা বলা আছে, ডাম্বেল, ডি মানে হচ্ছে ডায়রিয়া, ইউ মানে ইউরিনেশন, এম মানে মায়োসিস, বি মানে হচ্ছে আপনার ব্র্যাডিকার্ডিয়া, ই মানে এমেসিস, এল মানে লেক্রিমেশন, এবং তার অ্যান্টিডোট কি, অ্যাট্রোপিন, তার সাথে প্রালিডক্সিন। এইটুকুই পেশেন্টকে প্রাইমারি মানে ট্রিট করে আপনি পেশেন্টকে টারশিয়ারি কেয়ার সেন্টারে পাঠিয়ে দিবেন। তারপরে ডায়াজেপামের মধ্যে পেশেন্ট 10টা থেকে 20টা ডায়াজেপাম খেয়ে যাবে। এই পেশেন্টগুলোকে আসলে খুব বেশি কিছু করার নেই, সে 10টা থেকে 20টা খাইলে ঘুমের ওষুধ খাইছে তো সে একটু ঘুমাবে, এইটাই আর কি মনিটরিং করা, আর কিছু না। আর আপনার এই পেশেন্টের 150টা হচ্ছে তার টক্সিক ডোজ বা লিথাল ডোজ, এটা খাইলে ক্ষতি হতে পারে, এছাড়া ক্ষতি হবে না তেমন। 150টা খাইলেও সে যদি টারশিয়ারি কেয়ারে আসে বা আমাদের কাছে আসে, আইসিইউতে আসে, আমরা তাকে ভেন্টিলেটরে দিয়ে রাখবো 4 থেকে 6 ঘন্টা, পেশেন্ট স্টেবল হয়ে যাবে। ডক্টর প্রিয়াঙ্কা বলেছেন, জি ভাই শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ডক্টর প্রিয়াঙ্কা আপনাকে। আমরা প্রিয়াঙ্কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কমন সাইকিয়াট্রিক প্রবলেম, কেরোসিন পয়জনিং এর ক্ষেত্রে আপনি তার ক্লিনিক্যাল ফিচার দেখবেন, কেরোসিনের একটা গান আসবে। এই পেশেন্টকে অবজার্ভ এন্ড মনিটর করা ছাড়া কিছু নাই, অবজার্ভ এন্ড মনিটর। অনেক বেশি পরিমাণে কেরোসিন যদি খায় তখন বাচ্চার প্রবলেম হতে পারে, রেসপিরেটরি ট্রাক্টে ইনফেকশন হয়, রেসপিরেটরি ট্রাক্টে পুড়ে যেতে পারে, ইনহেলেশন ইনজুরি হতে পারে। তো কেরোসিন পয়জনিং এর পেশেন্ট খুব বেশি গুরুতর হলে আপনি তাকে টারশিয়ারি কেয়ার সেন্টারে পাঠিয়ে দিবেন। সাইকিয়াট্রি থেকে পড়বেন 3টা জিনিস, অনলি 3 থিংস। এক নাম্বার কি? এক নাম্বার পড়বেন হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটির অর্গানিক এবং ইনঅর্গানিক কজ। অর্গানিক কজের মধ্যে 1 নাম্বার আছে থাইরয়েডক্সিকোসিস। হার্ট রেট যদি বেড়ে যায় তাহলে পেশেন্টের অ্যাংজাইটি হয়। থাইরয়েডক্সিকোসিসে হার্ট রেট বাড়ে, এডিসনস ডিজিজও একটা অ্যাংজাইটির কজ। তো অর্গানিক কজ আর ইনঅর্গানিক কজ। ডিপ্রেসিভ ডিসঅর্ডার পড়তে হবে, কজ এবং ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে, আর পড়তে হবে ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার বা এসসিআর, হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন, যাকে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বলা হয়। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এই সম্পর্কে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? এরপরে আপনি চলে যান ইনফেকশন ডিজিজ। ইনফেকশন ডিজিজ থেকে আমাদের যেটুকু অংশ দেওয়া আছে, ম্যালেরিয়া, কালাজ্বর, জিয়ারডিয়া, এই অংশগুলো শোনা যাচ্ছে না তো নিতে হবে। রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম মানে কি? রাউন্ড ওয়ার্ম মানে হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, অর্থাৎ 5-6টা ডিজিজ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে, ঠিক আছে? এরপরে আপনার ট্রেমাটোড, নেমাটোড, এগুলা আপনার ওই হেলমিন্থিক ডিসঅর্ডার মাঝখানে চলে আসবে। এর মধ্যে সিফিলিস এবং গনোরিয়া। এরপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিস, গনোরিয়া থেকে এবার প্রশ্ন আসার চান্স অনেক বেশি। একটা পেশেন্ট আপনার কাছে আসলো পার ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে। পার ইউরেথ্রাল ডিসচার্জ আপনার ফার্স্ট কনসিডার হচ্ছে গনোরিয়া। পার ইউরেথ্রাল ডিসচার্জ হলে গনোরিয়া। যদি জেনিটাল আলসার হয় তাহলে কনসিডারেশন হচ্ছে ভাইরাস, হারপিস ভাইরাস, আর সেকেন্ড কনসিডারেশন হচ্ছে সিফিলিস। তো এই সম্পর্কে আপনার এই ডিজিজ দুটো সম্পর্কে, গনোরিয়া এবং সিফিলিস সম্পর্কে নেবেন। গনোরিয়া হচ্ছে পার ইউরেথ্রাল ডিসচার্জ, কোনো আলসার হবে না, সিফিলিস থেকে আপনার জেনিটাল আলসার হবে, প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, টারশিয়ারি সিফিলিস। জেনেটিক্স এবং জেনেটিক ডিসঅর্ডার থেকে আসলে ক্লিনিক্যাল প্রশ্ন না পড়াই ভালো। ক্লিনিক্যাল টপিক এইটুকু দেখবেন না, শুধুমাত্র আপনি অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, তিনটা ডিসঅর্ডার সম্পর্কে, অটোজোমাল ডমিনেন্ট, এক্স-লিঙ্ক ডমিনেন্ট, এক্স-লিঙ্ক রিসেসিভ, সরি, আর হচ্ছে আপনার ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম আর টার্নার সিনড্রোম, এই 3টা সিনড্রোম সম্পর্কে আপনাদের যে বেসিকের যে অংশটুকু আলোচনা আছে সেখান থেকে পড়ে নেবেন। ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার শুধু পড়লেই চলবে। ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এখান থেকে মূলত প্রশ্ন হবে বেসিক রিলেটেড, মানে প্যাথোলজি রিলেটেড প্রশ্ন হবে, আর ক্লিনিক্যাল রিলেটেড প্রশ্ন হবে না বললেই চলে। অটোজোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এক্স-লিঙ্ক ডমিনেন্ট, এক্স-লিঙ্ক রিসেসিভ, এদের আপনার ডিসঅর্ডারগুলোর নাম কি কি, আর 3টা সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, আর হচ্ছে আপনার টার্নার সিনড্রোম, তার ক্রোমোজোমাল ক্যারিওটাইপ কি, তার ক্লিনিক্যাল ফিচারটুকু পড়লেই চলবে, এখানে আর কিছু লাগবে না। তো আমরা যদি আপনাকে মেডিসিন অংশটা সামারি করি, মেডিসিন অংশের বেসিক বড় 6টা সিস্টেম। 6টা সিস্টেম একটা হচ্ছে নিউরোলজি, আগে ফিজিওলজি পড়বেন, তারপর নিউরোলজির 3টা টপিক যেটা দেওয়া আছে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, আর হচ্ছে আপনার এই মেনিনজাইটিস, আর একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। ওখান থেকে সিলেক্টিভ টপিক পড়বেন, সার্কোলোপুরিস্ট একটু পড়ে যাবেন। তারপরে আপনি চলে আসবেন এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে, বুকের গলার মধ্যে এন্ডোক্রাইন, মানে থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে মনে রাখি। এর মধ্যে আপনি তার এন্ডোক্রাইন ফিজিওলজি পড়বেন, থাইরয়েড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, টেস্টিস, ওভারি, প্যানক্রিয়াস পড়ার পর আপনি
ক্লিনিক্যাল অংশের যেটুকু আমরা দেখিয়েছি বলেছি আপনি পড়ে ফেলবেন, ডায়াবেটিস মেলিটাস, তারপরে আপনার তার ক্লাসিফিকেশন টাইপ, তারপরে থাইরোটক্সিকোসিস রিলেটেড ডিকে রিলিভেন্ট কথাগুলো পড়ে ফেলবেন। তারপরে আপনি হার্ট এবং লাংস, হার্ট লাংসের মধ্যে ফিজিওলজি পড়বেন, তার এর মধ্যে ঢুকে যাবেন। তারপরে আপনি জিআইটির মধ্যে আপনি ঢুকে যাবেন, জিআইটির ফিজিওলজির অংশটুকু শেষ করবেন। তার জিআইটির এই আপনার ইয়ের অংশটা, ক্লিনিক্যাল অংশটার মধ্যে আমরা বলেছি যেভাবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মধ্যে পেপটিক আলসার ডিজিজ, ইরিটেবল বাউল সিনড্রোম, প্যানক্রিয়াসের মধ্যে অ্যাকিউট প্যানক্রিয়াটিসের কজ, লিভারের মধ্যে আপনার ভাইরাল হেপাটাইটিস বি ভাইরাস এবং লিভার ফেলিওরের কজ। এরপরে স্কিন অংশটার মধ্যে কি করবেন, 4টা ডিসঅর্ডার, স্ক্যাবিস, এক্সিমা, ফাঙ্গাল ইনফেকশন এবং ডার্মাটাইটিস। এটুকু পড়ার পরে যদি আপনার টাইম থাকে আপনি সিমটম অ্যানালাইসিস করবেন, এরপরে বাকিগুলো আপনি যেগুলো দেখবেন। না পড়লে আপনার খুব একটা ক্ষতি হবে না, কষ্ট হবে না, ঝামেলা হবে না। তো আমাদের আবারও সবার উদ্দেশ্যে বলি যে আমাদের যে টপিকগুলো সেগুলো আগে ফিজিওলজি পড়বেন, ফিজিওলজির ক্লিনিক্যাল অংশে পরে ঢুকে। আর ডক্টর প্রিয়াঙ্কা মনে প্রশ্ন করেছিলেন আমাদেরকে যে জিআইটি হেপাটোলজি থেকে বলতে, জিআইটি হেপাটোলজি থেকে ওই যে পেপটিক আলসার ডিজিজ, ডিসপেপসিয়া, ম্যালাবজর্পশন সিনড্রোম, ইরিটেবল বাউল সিনড্রোম এগুলা পড়তে হবে। প্যানক্রিয়াস থেকে পড়তে হবে অ্যাকিউট প্যানক্রিয়াটিস, লিভার থেকে পড়তে হবে ভাইরাল হেপাটাইটিস বি ভাইরাস। তারপরে পড়তে হবে আপনার হেপাটিক এনকেফালোপ্যাথি বা অ্যাকিউট লিভার ফেলিওর, তার কজ আমরা বলেছিলাম প্যারাসিটামল হচ্ছে মেইন কজ, সেকেন্ড মেইন কজ হচ্ছে ভাইরাস। তারপরে স্কিন ডিজিজের মধ্যে স্ক্যাবিস, এক্সিমা, ফাঙ্গাল ইনফেকশন, ডার্মাটাইটিস, এই 4টা ডিসঅর্ডার পড়লেই চলবে। তো আপনি কিভাবে পড়বেন বাসায় বসে? আপনি পড়বেন বাসায় বসে আপনার যে পড়াশোনার জন্য এই মেডিকেল পার্টের মধ্যে মেডিসিন নিয়ে ভয়ের কিছু নাই। পরীক্ষা দিয়ে প্রশ্ন দিবে, আপনি পরীক্ষার প্রশ্ন পারবেন। মেডিসিনের অংশ আর ফিজিওলজির অংশ একসাথে পড়লে খুব দ্রুত শেষ হবে। দুটা মিলিয়ে 3 থেকে 4 ঘন্টায় পড়া শেষ করে যাওয়ার মতো টপিক। আগের সালের প্রশ্ন এবং তার প্যারালাল টপিক আপনি সলভ করবেন। আগের সালের প্রশ্ন এবং তার প্যারালাল টপিক। ডক্টর প্রিয়াঙ্কা প্রশ্ন করেছেন, ভাইয়া এক্সামে কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে, মেডিকেল পার্ট না জেনারেল পার্ট? মেডিকেল পার্ট দিয়ে শুরু করলে বেশি ভালো, কারণ মেডিকেল পার্ট খুব দ্রুত আনসার হয়ে যাবে। তারপরে জেনারেল পার্টের জন্য অফুরন্ত সময় থাকবে, কিন্তু জেনারেল পার্ট দিয়ে শুরু করলে আপনার অনেক সময় ওখানে চলে যাবে, কমই পড়তে হবে আপনার। সেলিম খান প্রশ্ন করেছেন, রেনাল সিস্টেম থেকে আপনি পড়বেন নেফ্রোটিক এবং নেফ্রোটিক সিনড্রোম। তারপরে আপনি উপজেলা হেলথ কেন্দ্র যেহেতু ইউটিআই পেশেন্ট মাঝে মাঝে আসতে পারে, পড়তে পারেন। আর একেআই পড়বেন, নেফ্রোটিক সিনড্রোম, ইউটিআই আর একেআই এর কজ পড়বেন, প্রিরেনাল কজ, রেনাল কজ, পোস্ট রেনাল কজ। আর এদিক দিয়ে আপনি বডি ফ্লুইড অংশ থেকে আপনার পেশেন্টের ফ্লুইড ব্যালেন্সটা পড়তে হবে, সোডিয়াম পটাশিয়াম কারেকশনটা একটু সামান্য পড়ে দিতে হবে। এটা হচ্ছে রেনাল সিস্টেম থেকে। ডক্টর প্রিয়াঙ্কা ধন্যবাদ জানিয়েছেন, থ্যাংক ইউ মাচ ভাইয়া। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। প্রিয়াঙ্কা, সেলিম খান, ডক্টর আমাদের আজকে ছিল ডক্টর কবির, ডক্টর হুমায়ুন কবির, ডক্টর আসিফ আমাদের সাথে যুক্ত ছিলেন, ডক্টর আসিফ, ডক্টর শাপলা কুন্ডু, ডক্টর শামিমা আক্তার আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, সবাইকে ধন্যবাদ দিব। শারমিন সূচি আমাদের সাথে যুক্ত ছিলেন, শারমিন সূচিকে আমি ধন্যবাদ দিই। শারমিন সূচি প্রশ্ন করেছেন, অ্যাকিউট হার্ট ফেলিওরের কজ কি হবে ভাইয়া, মিক্সিডিমা আর রিউমেটিক ফিভার? মিক্সিডিমা রিউমেটিক ফিভার দুইটার অপশনের মধ্যে যদি একটা অপশন বাছাই করতে হয়, আমরা রিউমেটিক ফিভারকে আমরা আনসার করবো, কারণ এটা হচ্ছে কমন। মিক্সিডিমার সাথে রিউমেটিক ফিভার হচ্ছে কমন। থ্যাংক ইউ ডক্টর শারমিন সূচি। প্রিয়াঙ্কা প্রশ্ন করেছেন, ভাইয়া মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস এসব কি পড়তে হবে? মেটাবলিক অ্যাসিডোসিস বডি ফ্লুইড এবং অ্যাসিড বেস ব্যালেন্সের মধ্যে চলে আসে আলোচনা কথা বলতে চাইলে, কিন্তু আমি মনে করি এটুকুর জন্য আলাদা এফোর্ট দেওয়ার প্রয়োজন নাই। এটুকু অনেক বেশি এফোর্ট, আপনি উপজেলা লেভেলে এইসব পেশেন্ট ডিল করবেন না, এটুকু আমি এফোর্ট দিতে না করবো, আমার নিজের পার্সোনাল গ্রাউন্ড থেকে আমি না করবো। ডক্টর দোলা প্রশ্ন করেছেন, দোলার সাথে ডক্টর দোলাকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রিমাটোড, নেমাটোড থেকে কি পড়বো? ট্রিমাটোড আর নেমাটোড, ট্রিমাটোড মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি, নেমাটোড মানে গোলকৃমি। গোলকৃমি থেকে আপনি পড়বেন অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, আর ট্রিমাটোড থেকে আপনি পড়বেন খুব আপনার যদি পড়তে চানি, ট্রিমাটোড থেকে আপনাকে ফেসিওলা হেপাটিকা পড়তে পারেন, ফেসিওলা হেপাটিকা, আর পড়তে পারেন লাং ফ্লুক। মূলত লিভার ফ্লুকটা পড়লেই চলবে, লিভার ফ্লুক পড়লেই চলবে। তবে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস আর হুকওয়ার্ম ইনফেস্টেশন, যেটা এন্টেরোবিয়াস আপনার হচ্ছে অ্যাঙ্কালোস্টোমা ডিউডিনালি আর অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটাকে পড়লেই চলবে। ধন্যবাদ ডক্টর দোলাকে। আর কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারেন, নয়তো আমি আবার একটু সামারি বলি। আমরা একদম শুরু থেকে যদি বলি, ফিজিওলজি থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোন টপিকটাকে? ফিজিওলজি থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেম, মানে ব্লাড হেমাটোলজি। এখান থেকে গতবার 8টা প্রশ্ন আসছে টোটাল, ব্লাড থেকে আসে 7টা আর কার্ডিওলজি থেকে 1টা। এরপরে আপনার জিআইটি, বডি ফ্লুইড, রেনাল সিস্টেম, বডি ফ্লুইড এবং ভিটামিন মিনারেল। এরপরে নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, বাকিগুলো।
এগুলো পরে প্রত্যেকটা টপিক পরে তার ক্লিনিক্যাল অংশটাতে আপনি ঢুকবেন। তবে আবারও ব্লাড হেমাটোলজি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম পরে আপনি তার ক্লিনিক্যালে ঢুকে যাবেন, ঢুকে তার ক্লিনিক্যাল অংশটা পড়ে ফেলবেন, ঠিক আছে? পড়ার পর আপনি এখানে বইয়ের পিছনে দেওয়া যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আগের সালের প্রশ্ন সলভ করবেনই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আশা করি আজকের এই লেকচার এবং এই আয়োজন আপনাদের ভালো লাগবে। ডক্টর শারমিন সুজি একটা প্রশ্ন করেছেন, আমরা তার প্রশ্ন উত্তরটা দিয়ে আমাদের আজকের টপিকের সমাপ্তি ঘোষণা করব। কোভিড-19 থেকে কি বলেছেন ভাইয়া? মিস করে গেছি। আচ্ছা, কোভিড-19 থেকে আমরা বলেছি কোভিড-19 এর এটা কি ধরনের ভাইরাস। কোভিড-19 এর আপনাদের সময় আসতে পারে এমন একটা ভ্যাকসিন থেকে প্রশ্ন আসতে পারে। ভ্যাকসিন হচ্ছে লাইভ ভ্যাকসিন, এবং কোভিড-19 এর ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কেন? শরীরের মধ্যে ভ্যাকসিনটা পুশ করার পর ভ্যাকসিনটা AC2 রিসেপ্টর আছে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই রিসেপ্টরটা কিন্তু লাংসে থাকে বেশি পরিমাণে। তো রিসেপ্টরের সাথে বাইন্ড করে থাকলে যখন রিয়েল ভাইরাস বডিতে ঢুকবে তখন দেখবে তার জন্য রিসেপ্টর কোনোটা ফাঁকা নাই। এই জন্য এটা বডি থেকে বিদায় নিবে, এই ভাইরাসটা বডিতে ঢুকে স্থান পাবে না। এই মেকানিজমকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে বিভিন্ন ভ্যাকসিন। কোভিশিল্ড ভ্যাকসিন আছে, চ্যাডক ভ্যাকসিন আছে, অ্যাস্ট্রাজেনার আছে, সবার মেইন বেসিক কম্পোনেন্ট মেকানিজম সেম। তো কোভিড থেকে তার ভাইরাসটার মূল নাম SARS-CoV-2 জানতে হবে। এটা একটা আরএনএ ভাইরাস। এটা আরএনএ ভাইরাসটা হচ্ছে এনভেলপ ভাইরাস। এটা প্রেগন্যান্সিতে না দেওয়াই ভালো, প্রেগন্যান্সি ছাড়া বাকি সবাই এই ভাইরাসটা ইউজ করতে পারবে। আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো আপনাদের জানতে হবে। ক্লিনিক্যাল ফিচার, তো ক্লিনিক্যাল ফিচার গুলো জেনে আমরা ক্লিনিক্যাল ফিচার গুলোকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, মনে রাখবেন ডায়াগনোসিস করবো আমরা একটা হচ্ছে SARS-CoV-2 এর জন্য RT-PCR করতে পারি। আমরা ভাইরাসের কজার জন্য RT-PCR করা যায়। RT-PCR করে আমরা করতে পারি, এটা 60% কেসে পজিটিভ হয়, অথবা HRCT করা যেতে পারে। আর কিছু সাপোর্টিং এভিডেন্স, ফেরিটিন, ডিডাইমার, এগুলো বাড়তে পারে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অপশন হচ্ছে 3টা। অক্সিজেনেশন 2 নাম্বার হচ্ছে ভেন্টিলেশন, না আমরা বলবো এটাকে অ্যান্টিকোয়াগুলেশন। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে প্রন পজিশনিং, তাহলে লাংসের অ্যালভিওলাই এগুলো রিক্রুটমেন্ট বেশি হয়। তো এরপর কোভিডের প্রগনোসিস কি? কোভিডের প্রগনোসিস হচ্ছে 2 to 3% কেসের ডেথ হতে পারে যাদের মাল্টিপল কোমরবিডিটিস থাকে। আর কি হচ্ছে ভ্যাকসিনেশন সম্পর্কে আমরা জানতে হবে। ভ্যাকসিনেশন কথাটা আমরা আগেই বলেছি, একটা লাইভ ভ্যাকসিন, এবং এটা আমাদের বডিতে AC2 রিসেপ্টর যেটা আছে, এনজিওটেনসিন কনভার্টিং 2, এটাকে সে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে তার রিসেপ্টরকে ব্লক করে রাখবে। তো ধন্যবাদ। ফ্রম স্যামসাং ডক্টর প্রিয়াঙ্কা আমাকে ধন্যবাদ জানিয়েছেন ভাই, এতক্ষণ ধরে এত কষ্ট করলেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ডক্টর প্রিয়াঙ্কাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য, আমাদেরকে এই সেশন চালানোর জন্য প্রয়োজনীয় রসদ জুগিয়ে প্রশ্ন করে আমরা আসলে পড়াশোনা করি, পড়াশোনার সাথে যুক্ত থাকি, প্রশ্ন করলে ভালো লাগে, না পারলে সেটা আমরা জেনে নেই, আর পারলে সেটা বলে দেই। সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাঝখানে আলো, আর আলোকিত ভুবনে স্বাগতম জানাই। আরো একটি আলোকিত ভুবনে স্বাগতম জানানোর অপেক্ষায় আমরা আছি। 26 তারিখ সেই পরীক্ষায়, যাতে সবাই সফল কাম হয় সেই দোয়া করছি। স্যামসাং মোবাইল থেকে একজন যুক্ত হয়েছেন, তার নামটা দেয়া নাই দেখে আমি তার নামটা মেনশন করতে পারছি না, ভেরি সরি। এই যাবত করলে সেরা লাইভ সেশনস 2 সাবজেক্টের এমন ম্যারাথন এত স্মুথলি আর কেউ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, আমরা দুঃখিত। আমাদের হাতে যদি এটা থাকতো আমরা এটাকে ক্লারিফাই করে ফেলতাম। আমি ওয়াইফাই যুক্ত হয়েছি, তারপরে আমরা শেষ পর্যন্ত একটু ডিস্টার্ব হয়েছে, তবে আমরা সব কথা বলতে পেরেছি, এটা হচ্ছে আমাদের একটা সফলতা। ডক্টর আসিফকে ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস ভাই, আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি ডক্টর শারমিন সুজিকেও ধন্যবাদ জানাই। করছি জেনেসিস কর্তৃপক্ষকে, আজকের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমার সাথে ফোনে যুক্ত হয়ে অনেকক্ষণ ধরে আমাকে গাইড দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সাধু হুসাইন, হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর ইশতিয়াককে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাকে অনলাইন ইউনিভার্সিটির কথা বলেছিলেন। আর আজকে আমাকে ফোনে যুক্ত করে ডক্টর ফখরুল হাসান ভাইকে আমি ধন্যবাদ জানাই এই অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে। ডক্টর শরীফ উদ্দিনকে ধন্যবাদ জানাই। এই পুরো টেকনিক্যাল টিমকে আমি ধন্যবাদ জানাই। যার সাথে আমার কথা হয়েছে তার নামটা মেনশন করতে পারছি না, মনে নাই বলে। আবারও দেখা হবে আরো সুন্দর আয়োজনে, সুন্দর সময়।